তোমরা নিশ্চয়ই দেখতে শুনতে পাচ্ছ, অসুবিধা হচ্ছে না? শুনতে তো পাচ্ছই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, প্রবলেম হচ্ছে না। ওকে, দেখো প্রথম প্রশ্ন এখানে বলেছে সোশ্যাল এলিটস আর দ্য গভর্নিং এলিটস ওয়াজ দ্য অপিনিয়ন অফ, তো এটা প্যারেটো বলেছিল যে সামাজিক যারা হচ্ছে অভিজাত আছে তারা হচ্ছে, তারাই বেশি করে হচ্ছে শাসনকারী হচ্ছে অভিজাত, তারাই শাসন করে। তো এই ধরনের ধারণাটা কে দিয়েছিলেন? এই ধরনের ধারণাটা দিয়েছিলেন প্যারেটো। বেসিক্যালি তিনি বলেছিলেন যে যারা শুধুমাত্র অর্থনৈতিক সম্পদের মালিকানা তাদের আছে, যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী তারাই শুধু নয়, যাদের স্কিলস আছে, যাদের কোয়ালিটিস আছে, যাদের অ্যাট্রিবিউটস আছে, আহ, যাদের সোশ্যাল নেটওয়ার্কস আছে, বিশেষ করে এরা কি করে, এরা হচ্ছে গিয়ে কিন্তু এক প্রকার শাসন করার কিন্তু ক্ষমতা অর্জন করে। তো স্বাভাবিক নিয়মে এরা দেখা যাবে যে নিজেদের এই সমস্ত কোয়ালিটিসগুলোর কারণে তারা কিন্তু কি শাসন করে। ওটাই হচ্ছে মেইন আর্গুমেন্ট। তো এটা একটু ভালো করে দেখে নিও, এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন বলছে হু অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিটিস থিওরি। তো এলিটিস থিওরির সাথে যিনি জড়িত তিনি হচ্ছেন এখানে সবাই হবে। অপশনটা প্রথমে সিরাইড মিলস ছিল তোমাদের, এখানে আমি এটা চেঞ্জ করেছি, মিশেলস বালানটা একটু ভুল আছে, এখানে আমি ঠিক করে দেবো পরে। এখানে অল অফ দ্য অ্যাভাব আমি অপশনটা পরে জুড়ে দিয়েছি। সো এখানে বাকিরা সবাই হবে, সবাই হচ্ছে এলিট থিওরিস্ট। তো দেখে নাও এখানে প্যারেটো, মস্কা, মিশেলস, প্যারেটো তোমরা জানো সার্কুলেশন অফ এলিটস দিয়েছে, মস্কা তোমরা জানো যে সেখানে তিনি এখানে আমাদের অ্যাসোসিয়েট হচ্ছে এলিস থিওরির সঙ্গে, এবং তিনি বেশ কতগুলো ধারণা দিয়েছে, যেন পলিটিক্যাল পার্টিজের সম্পর্কে একটা বই লিখেছে তোমরা জানো, তাই না? রুলিং পার্টির কথা তিনি বলেছেন, রুলিং এলিটের কথা বলেছেন, দুটো ক্লাসের কথা বলেছেন, রুলড ক্লাস আর রুলিং ক্লাসের কথা বলেছেন, ঠিক আছে? এটা সিরাইড মিলস দেখে নাও, সিরাইড মিলস হচ্ছে পাওয়ার এলিটের কথা তিনি বলেছেন, এবং তা এই নামে একটা বইও তিনি লিখেছেন। রবার্ট মিশেলস দেখে নাও আয়রন ল অফ অলিগার্কির কথা বলেছেন। সো ভালো করে এগুলো দেখে নিয়ে এগুলো জিজ্ঞেস করছে, জানো তোমরা। 3 নাম্বার কোয়েশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাড ডেভেলপড দ্য থিওরি অফ পাওয়ার এলিট অ্যাজ আ সাবস্টিটিউট টু দ্য মার্কসিয়ান ডক্ট্রিন অফ রুলিং ক্লাস। তো রুলিং ক্লাস, মার্কসিয়ান ডক্ট্রিন অফ রুলিং ক্লাসের বেসিক আর্গুমেন্টটা হচ্ছে যে মার্কস যেভাবে রুলিং ক্লাসের কথা বলেছিল, যে সেখানে এক প্রকার বলতে পারো যে প্রলেতারিয়াতরা শাসন করবে, এই সমস্ত ধারণাগুলোর বিরুদ্ধে বেরিয়ে এসে ইনি বলার চেষ্টা করেছিলেন যে যারা বেসিক্যালি সমাজের মধ্যে হচ্ছে এলিট হয় তারাই আলটিমেটলি শাসন করে। তো মার্কস হয়তো যতই বলুক না কেন যে সেখানে প্রলেতারিয়াতরা শাসন করবে, কিন্তু বাস্তবিকতা তা নয়। ওরা দেখা যাবে যে সেখানে কিন্তু যারা ওই অর্থনৈতিকভাবে যারা তাদের স্কিলের দিক থেকে, তারা তাদের নিজেদের এবিলিটির দিক থেকে, সোশ্যাল নেটওয়ার্কের দিক থেকে এগিয়ে থাকে, বেসিক্যালি এরা এখানে শাসন করে। বাট এখানে এরপরও আমরা দেখতে পাবো যে তিনটে তিনটে তো আলাদা একটা গ্রুপের কথাও তিনি এখানে বলেছেন, এগুলো তোমরা পাবে এখানে দেখবে। তিনটে আলাদা গ্রুপের কথাও তিনি এখানে, পাওয়ার এলিটস এর কথা বলতে গিয়ে তিনটে আলাদা গ্রুপের কথা বলেছেন, মিলিটারি, কর্পোরেট এবং পলিটিক্যাল সেক্টরস। তো এই তিনটে গ্রুপও কিন্তু এখানে কন্ট্রোলটা করে থাকে। তো সিল রাইটস মিলসের এগুলো ভালো করে দেখে নিও। 4 নাম্বার জানো, 4 নাম্বার কোয়েশ্চেন্স বলছে এখানে লর্ড হিওয়ার্ট। এই লর্ড হিওয়ার্টের নামটা একাধিকবার পরীক্ষায় দেখলাম এসেছে। তো তিনি কি নিয়ে আলোচনা করেছেন আমি দীর্ঘ পারলে একবার থিঙ্কার ওয়াইজ এটা আলোচনা করে দেবো, কারণ একাধিকবার বইয়ের নাম, তার কনসেপ্টের নাম এগুলো কিন্তু জানতে চেয়েছে, আমি একটু সার্চ করে দেখলাম। রবার্ট মিশেলস তোমরা জানো, রবার্ট মিশেলস তো এখানে তো পেয়েই যাচ্ছ, রয়েছে, প্যারেটো আছে, মস্কা আছে, তো বাকিগুলো এগুলো সবই আছে, এক্ষুনি তোমাদের বলে দিলাম, সময় নষ্ট করছি না, এখানে শুধু দেখে নাও এ অপশনটা ঠিক আছে। তো এ অপশন যদি ঠিক থাকে তাহলে দেখো বিতে 1 হবে, বিতে 1 পলিটিক্যাল পার্টিস, রবার্ট মিশেলস, প্যারেটো দেখো এখানে C4, সি এখানে 4 আছে মাইন্ড অ্যান্ড সোসাইটি, আর ডিতে হচ্ছে 3, ডিতে 3 হয়ে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দ্য রুলিং ক্লাস, কিছুক্ষণ আগে তোমাদের বললাম। একটু ডিটেলসে দিয়ে দিয়েছি আমি এখানে দেখো। লর্ড হিভার্ট নিউ ডেসপটিজম 1929-এ প্রকাশিত হয়েছিল। রবার্ট মিশেলস প্রকাশিত হয়েছে 1911। প্যারেটো প্রকাশিত হয়েছে, প্যারেটোর মাইন্ড অ্যান্ড সোসাইটি 1916, আর মস্কার প্রকাশিত হয়েছে রুলিং ক্লাস 1896-এ। এখানে যেহেতু ম্যাচিং এ দিয়েছে, কখনো এটা হবে না যে প্রত্যেকবারই তোমাদেরকে ম্যাচিং এ দেবে, এরপরে হতে পারে যে এটা তোমাদেরকে হচ্ছে ডান দিক বাঁ দিক, সরি, সিকোয়েন্সে জিজ্ঞেস করতে পারে। তো আমি এখানে লিখে দিয়েছি, ওই হিসেবে তোমরা এটাকে লিখে নিও, সিকোয়েন্সটা লিখে নিও। 5 নাম্বার দেখো এখানে কি বলছে, আয়রন ল অফ অলিগার্কি মিনস। তো আয়রন ল অফ অলিগার্কি বলতে কি বোঝায়? তো আয়রন ল অফ অলিগার্কি অর্থাৎ যারা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর একটা নির্দিষ্ট একটা কঠোর নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমরা জানি যে ক্ষমতা কাঠামো সেখানে সীমাবদ্ধ, তার বাইরে মানুষের সেখানে প্রবেশ করতে পারে না এক প্রকার। তো আমরা দেখে নাও তাহলে এটাকে এটাকে ধারণাগত একটা বেস করে নিয়ে যদি আমরা দেখি কি কি মিল পাচ্ছি। পার্টিস আর ডিসিপ্লিন আর অর্গানাইজ, হ্যাঁ, যে আয়রন ল অফ অলিগার্কি যখন কথা বলা হয়েছে তখন রাজনৈতিক দলগুলোরও কথা বলা হয়েছে, যে দুটো রাজনৈতিক বেসিক্যালি দল থাকে, সেখানে তারা বারে বারে ক্ষমতা তারা নিজেদের মতো করে পায়। তো এটা আমরা দেখবো যে হ্যাঁ,
পার্টিস গুলো ডিসিপ্লিন অর্গানাইজড ওয়েতে সেখানে তারা ফাংশনস করে, তাই না? আমরা দেখতে পাচ্ছি বিজেপির দিকে, এই মুহূর্তে দেখছি কংগ্রেসের দিকে, যে তাদের একটা অর্গানাইজড একটা ফাংশনস আছে। নিয়মিত সেখানে মিটিং হয়, নিয়মিত সেখানে সভা হয়, নিয়মিত আলোচনা হয়, নিয়মিত বিষয় নিয়ে আলোচনা করে, টপিক ডিসকাস করে। তো এগুলো কিন্তু সবকিছুই তাদের মধ্যে একেবারে শৃঙ্খলার সাথে মান্যতা দিয়েই এগুলো কিন্তু হয়। যারা সিনিয়র তাদেরকে সম্মান দেওয়া হয়, যারা জুনিয়র তাদেরকে এনকারেজ করা হয়। এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু অর্গানাইজেশনের মধ্যে থাকে এবং একেবারে হায়ারার্কিক্যাল প্রসেসে তারা সেখানে কিন্তু ফাংশনস করে। তো গোষ্ঠীতন্ত্রের এগুলোই হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য, যে গোষ্ঠীতন্ত্রের মধ্যেও একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেখানে, এটা আমরা জানি। মেম্বার্স আর এক্সক্লুডেড ফ্রম ডিসিশন মেকিংস। হ্যাঁ, মেম্বার্স যারা সাধারণ যারা মেম্বার্স তারা একেবারে এক্সক্লুডেড থাকে এমন নয়। কেন? কারণ যেহেতু অলিগার্কি গোষ্ঠীতন্ত্র, তো এমনটা হবে না যে সবাই যারা সদস্য তারা এখানে সুযোগ পাবে ডিসিশন মেকিং এ আসার। না, ডিসিশন মেকিং এ তারাই সুযোগ পাবে যারা হচ্ছে যাদের হচ্ছে ক্ষমতার মানে ক্ষমতার মধ্যে প্রবেশ করার মতো সামর্থ্য আছে। তো সাধারণ সদস্যরা সেখানে কিন্তু যে সবাই যে সুযোগ পাবে তা কিন্তু নয়। পার্টিজ আর ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক তো হবে না, কারণ ডেমোক্রেসির বিপরীতেই তো এই ধারণাটা। ঠিক আছে, ডেমোক্রেসির বিপরীতে এই ধারণাটা। তো সবসময় তোমরা দেখবেন যে পার্টির মধ্যে ডেমোক্রেসি থাকে, বিশেষ করে আপার টপ লেভেলে যে পজিশনগুলো থাকে সেখানে কোনো ডেমোক্রেসি থাকে না। সেখানে কোনো ডেমোক্রেসি থাকে না। সেখানে যেমন কংগ্রেসে দেখবে যুগ যুগ ধরে দেখবে সোনিয়া গান্ধী কিছুদিন আগেই দেখবে, কয়েক এক দেড় দু বছর আগেই বোধহয় দেখবে, যে যখন আবার নতুন করে সেটাকে রিফর্ম করার চেষ্টা করছেন পার্টিকে, তখন তিনি নিচের দিকের সমস্ত পোস্ট পজিশনগুলোকে মধ্যে কিছু অল্টারেশন করছেন, কিছু চেঞ্জ করছেন। তারপরে শেষের দিকে এসে হেসে হেসে নিজেই বলে দিলেন যে কিন্তু উপরের পোস্টটা কিন্তু স্ট্যাটিক থাকবে, ঠিক আছে, ওটার কোনো পরিবর্তন হবে না। তো এখানে পরিষ্কার বুঝতে পারছো যে তারা হেসে হেসেই বলছে, জানে যে এটা সমালোচনা করছে মানুষ, তারপরেও হেসে হেসে নিজেদের পোস্ট পজিশনটা ধরে রাখছে, অন্য কাউকে তারা এই দায়িত্বটা দেবে না এত বড়। পার্টিস লিড টু অলিগার্কিক। তো এটা তো হবে যে দলগুলো একটা গোষ্ঠীতন্ত্রের আকার ধারণ করে আছে। তো এখানে এই কারণে আমরা দেখতে পাবো কি, এই কারণে আমরা দেখতে পাবো এ বি এবং ডিটা ঠিক হয়েছে। কি ব্যাপার? হুম। এরপরে চলে আসো, এরপরে কি বলেছে, 5 নম্বর কোয়েশ্চেন বোধ হয়, তাই তো? এরপরে 5 নম্বর কোয়েশ্চেন বলছে হুইজ দ্য অথর অফ এলিট অ্যান্ড সোসাইটি। তো এলিট অ্যান্ড সোসাইটির অথর হচ্ছে টি বটমোর বলা হয়। তো টি বটমোর আমরা জানি যে এটা হচ্ছে 1964-এ তার একটা প্রকাশিত বই বেরিয়েছিল, বইটির নাম হচ্ছে এলিট অ্যান্ড সোসাইটি। ভালো করে বইটির দাম দেখে নিও, যেখানে তিনি এখানে আলোচনা করেছেন এলিটরা কিভাবে কাজ করে, এলিটদের বিভিন্ন ভূমিকা, এলিটদের বিভিন্ন ফরমেশন এবং সোসাইটির যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে কিভাবে তারা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি সেখানে কিন্তু আলোচনা করেছেন, ভালো করে দেখে নিও। 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 7 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য কনসেপ্ট অফ পাওয়ার এলিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো পাওয়ার এলিট অ্যাসোসিয়েটেড উইথ সি.ডব্লিউ. মিলস। আর নতুন করে কি বলবো, রিপিট কোয়েশ্চেন। 1956 তার বিখ্যাত বইটা বেরিয়েছিল, তো ভালো করে দেখে নাও। 1956 তার বিখ্যাত বইটা কিন্তু খুব কাজে আসবে, সিকোয়েন্সে এগুলো ভালো করে দেখবে। 1956 দ্য পাওয়ার এলিটস। তো পাওয়ার এলিটস নামক এই বইটিতেই তিনি পাওয়ার এলিটস এর কথা বলেছেন। এবং পাওয়ার এলিটস বলতে যেটা বললাম তোমাদের, যে এই যারা হচ্ছে এইরকম 3টে গ্রুপ আছে তাদের কথা বলেছেন, মিলিটারি, কর্পোরেট এবং সেক্টরস, পলিটিক্যাল সেক্টরস। এই 3টে গ্রুপ, 3টে ইনস্টিটিউশনে যারা থাকে, তো তারাই বেসিক্যালি এলিট বলে কনসিডার হয়। তো এটা আমরা দেখতে পাবো আমেরিকার যে এলিট সিস্টেম, সেই এলিট সিস্টেমের বিরুদ্ধে এটা কিন্তু। তো ওই প্রসঙ্গে আলোচনাগুলো এসেছে। 8 নম্বর দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং, সোভিয়েত ইউনিয়নের এগেইনস্টে। 8 নম্বর দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আ প্রোটাগনিস্ট অফ দ্য এলিট থিওরি অফ ডেমোক্রেটি। তো এলিট থিওরি এখানে তো দেখতেই পাচ্ছ মস্কা আছে, মস্কার ভালো করে নামটা দেখে নিও, আর নতুন করে কিছু বলা নেই, এগুলো দেখলে বইগুলোর নামও বলে দিয়েছি। আর রুল অফ অলিগার্চি রেফার্স টু পলিটিক্যাল এলিট, দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ, এগুলো সবই রয়েছে এখানে, আছে তোমাদের, এখানে দেখে নিও। এরপরে চলে আসো রিপিট কোয়েশ্চেন, এগুলো সব গুজরাটও দেখো এলিটিজমের সঙ্গে যুক্ত নয় কে। তো এলিটিমের সঙ্গে যিনি যুক্ত নেন তিনি হচ্ছেন রবার্ট ডাল। রবার্ট ডাল জানি আমরা যে ডেমোক্রেসির সাথে জড়িত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আলোচনার সাথে জড়িত, কিন্তু এলিটের কনসেপ্ট তার আলোচনার মধ্যে আসেনি। তো এটা মিশেলস হবে, প্যারেটো হবে, মিলস হবে, কিন্তু রবার্ট ডাল হবে না। তো এগুলো আমরা জানি। তো এটা একেবারে লাড্ডু কোয়েশ্চেন্স। জেনুতে এসেছে দেখো, জেনু এম এ 2020-তে এসেছে, হু সাইড হিস্ট্রি ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ এলিটস। এই গ্রেভিয়ার্ড অফ এলিটস এর কথা বলেছিলাম, যে ঐতিহাসিক কবরস্থান, যে একটা এলিট মারা যায় আবার নতুন করে এলিট সেখানে উঠে আসে। প্যারেটো বলেছেন, যেটাকে আমরা বলেছিলাম যে সার্কুলেশন অফ এলিটস। তো সার্কুলেশন অফ এলিটস এর কনসেপ্ট দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম তোমাদের এই গল্পটাও, যে লায়ন এবং ফক্সের গল্পটাও বলেছিলেন, যে যারা পাওয়ারে থাকে তারা হয় লায়ন, যারা হচ্ছে নিচে থাকে অন্য একটা এলিট, তারা হচ্ছে সেখানে ফক্সের ভূমিকাটা পালন করে। তো ফক্সের ডিউটিটা হচ্ছে এক প্রকার তার নেচারটাই হচ্ছে যে সে চেষ্টা করছে কি, যে লায়নকে সেখানে গদি থেকে গদিচ্যুত করা এবং নিজে গিয়ে পাওয়ারে বসে লায়ন হওয়া।
তো এই ধরনের চেষ্টাটা কিন্তু জারি থাকে এবং সে একটা সময় গিয়ে সাকসেসও হয় এবং এই সার্কুলেশনসটা কিন্তু অলওয়েজ চলতেই থাকে এবং এখানে যে বিষয়গুলো তাদেরকে সাপোর্ট করে সেটা হচ্ছে অফকোর্স মানুষ তো সাপোর্ট করছেই, সাধারণ মানুষকে সমর্থন নিয়ে ফক্স সেখানে লায়ন হওয়ার চেষ্টা করছে। বাট সেই সময় ইতিহাসের মানে ওই কন্টেম্পোরারি সময়ের অনেক কতগুলো ঘটনা যেগুলো হয়তো লায়ন হয়তো কন্ট্রোল করতে পারে না, এমন কতগুলো উদীয়মান নতুন নতুন সমস্যা যেগুলোর উপর তার কন্ট্রোলটা থাকে না। অর্থাৎ হয়তো সে ভাবে যে তার সমস্ত কিছুর উপর কন্ট্রোল আছে, কিন্তু আদৌ সে কন্ট্রোলটা কিছু সময়ের জন্য হতে পারে, কিন্তু লং রানের জন্য তার এই কন্ট্রোলটা কিন্তু থাকতে পারে না। তো সেখানে দেখবে ইন্টারনাল কতগুলো ইস্যুস সেখানে এক্সটার্নাল, এখনকার দিনে তো আর এক্সটার্নাল গুলো তো আর সেপারেট করা যায় না। তো এক্সটার্নাল কতগুলো ফ্যাক্টর সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লায়নকে কিন্তু ফক্সকে কিন্তু লায়নের জায়গায় কিন্তু রিপ্লেস করতে। তো স্বাভাবিকভাবে এই সার্কুলেশনের পদ্ধতিতেই আমরা দেখতে পাবো যে এটা খেলাটা কিন্তু চলতেই থাকে। তো ওটাকেই তিনি এখানে বলেছেন দ্য হিস্ট্রি অফ গ্রেভিয়ার্ড অফ এলিটস, যে এলিটদের হচ্ছে কবরস্থানের কথা বলেছেন, যে এই ধরনের একটা ইতিহাস, যে কবরস্থানে দেখবে একটা কবরের উপর গিয়ে কবরটা যখন মিলিয়ে যায় তখন আর একটা কবর সেখানে গিয়ে দেওয়া হয়। তো এই ঘটনাগুলো সেখানে তোমরা দেখতে পাবে। 12 নম্বর দেখে কি বলছে দেখো, 12 নম্বর বলছে হু কয়েন দ্য ফ্রেজ আয়রন ল অফ অলিগার্কি। তো আয়রন ল অফ অলিগার্কি রবার্ট মিশেলস বলেছে, নতুন করে বলার কিছু নেই, দিল্লি ইউনিভার্সিটিতে এসেছে, ভালো করে দেখে নাও আয়রন ল অফ অলিগার্কি এখানে, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপরে বলছে এখানে হু এবং দ্য ফলোইং ইজ নট আ ক্লাসিক্যাল এলিট থিঙ্কার্স। ক্লাসিক্যাল দেখো সিইউটি পিজি 2022-এ এসেছে, তাহলে যেভাবে আমি পড়ালাম সেইভাবে দেখো কাজে লেগে গেছে, সিইউটিতে এসেছে প্রশ্নটা। যারা মাস্টার্সের এন্ট্রান্স দেবে তাদের জন্য এটা খুব কাজে আসবে। মাস্টার্সের এন্ট্রান্স দেবে যারা, তারা কি জয়েন করেছো এখানে কেউ? কে জয়েন করেছো দেখি, মাস্টার্সের এন্ট্রান্স দেবে জয়েন করেছো কে? কাউকেই তো দেখছি না, কি ব্যাপার? অঞ্জলিকে তো এক্ষুনি দেখলাম জয়েন করলো। যাই হোক, তো এখানে দেখে নাও যে তাহলে হচ্ছে সুম্পিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল নয়, তিনি হচ্ছেন আমরা জানি যে একজন মডার্ন এলিট থিঙ্কার, ডেমোক্রেটিক এলিটিস্ট তিনি একজন, বা ডেমোক্রেটিক এলিটিস্ট আমরা জানি যে সেখানে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে কিছুটা পরিমাণে এরা ডেমোক্রেসি যে সেখানে ফাংশন করছে এটি স্বীকার করেন। ক্লাসিক্যাল এলিটরা ডেমোক্রেসির কোনো ভূমিকাই তারা মানতে চায় না, বলে ডেমোক্রেসি বলে কিছু নেই, সেখানে এলিটরাই কন্ট্রোল করে। কিন্তু এরা এসে পরবর্তীকালে বলার চেষ্টা করলো যে না, আলটিমেটলি জনগণের পাওয়ার নিয়ে বা জনগণের অপিনিয়ন নিয়ে, জনগণের লেজিটিমেসি পেয়ে তারা শাসন করে এবং পুনরায় তাদেরকে শাসনে ফিরে আসতে হলে সেই জনগণের কাছে ফিরে যেতে হয়। এবং যেহেতু ফিরে যেতে হয়, তো এটা কখনো হয় না যে জনগণ তাদেরকে নিঃশর্ত সেখানে সমর্থন দেয়। অবশ্যই তাদের কিছু শর্ত থাকে এবং সেই শর্তগুলো হচ্ছে যে তারাও সেখানে তাদের নিজেদের ইনক্লুশন চায়, তাদের নিজেদের যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করতে চায়। তো এইরকমভাবে সেখানে ডেমোক্রেসির একটা কিন্তু ভূমিকা আছে এবং মাঝে মাঝে এটাও দেখা যায় যে সেখানে তাদের মধ্যে থেকেই কিছু জন সেখানে কিন্তু এলিট হিসেবেও কিন্তু উঠে আসে। তো এগুলো আমরা দেখতে পাবো। গতকাল আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম হচ্ছে নরেন্দ্র মোদীর। তো এগুলো ভালো করে দেখে নিও এখানে। এছাড়াও তোমাদের গতকাল যে নামটা বলিনি সেখানে, সেটা হচ্ছে কার্ল মানহেইমের নাম, যে যিনি হচ্ছেন ডেমোক্রেটিক এলিটিজমের একজন থিঙ্কার্স, ঠিক আছে। তার মেজর একটা বইয়ের নাম হচ্ছে আইডিওলজি অ্যান্ড ইউটোপিয়া, 1929-এ প্রকাশিত হয়েছিল। তো এইগুলো একটু ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে দেখলাম। সিইউটি পিজিতে আবার এসেছে 2023 সালে, গিভেন বিলো টু স্টেটমেন্ট 1, রবার্ট মিশেলস ইউজ দ্য কনসেপ্ট অফ আয়রন ল অফ অলিগার্কি টু ডিসক্রাইব দ্য অর্গানাইজেশন অফ পলিটিক্যাল পার্টিস বেসড অন ডমিনেশনস বাই আ রুলিং পার্টি। হ্যাঁ, এটা আমরা জানি যে আয়রন ল অফ অলিগার্কির কথা তিনি বলেছেন, একটা পলিটিক্যাল পার্টির কথা বলেছেন যাদের একটা ডমিনেশন থাকে এবং সেই ডমিনেশন দেখা যাবে সেখানে কতগুলো হচ্ছে গ্রুপের সেখানে কিন্তু ডমিনেশনস থাকে। তো এটা আমরা জানি। স্টেটমেন্ট 2 বলছে মরিস দুবেঞ্জার আমরা এখনো পড়িনি, আমরা কিছুদিন বাদেই পড়বো পলিটিক্যাল পার্টি নিয়ে তিনি কি বলেছেন, তো তখন এটা আলোচনা করব। আপাতত এটা স্কিপ করে যাও যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে। সো এখানে দুটো স্টেটমেন্টই ঠিক হবে, আপাতত শুধু এটাই দেখে নাও। বাকিটা আমরা মরিস দুবেঞ্জারের পলিটিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করব, কারণ একাধিক প্রশ্ন পলিটিক্যাল সিস্টেম থেকে জিজ্ঞেস করেছে। সো আমাদের এটা পড়তেই হবে। তো দেখে নাও, এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, নিজের মতো করে আপাতত দেখে নিও। এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলা হয়, যেটা আমাদের দেশে লাগু আছে। তো সেটার বিকল্প নামটাও তাহলে দেখে নাও, পরীক্ষায় আসতে পারে। বিকল্প নামটা সিম্পল মেজরিটি সিঙ্গেল ব্যালট সিস্টেম বলা হচ্ছে। তাহলে যেটাকে আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলছি সেটাকে সিম্পল মেজরিটি সিঙ্গেল ব্যালট সিস্টেম বলা হচ্ছে। ভালো করে দেখে নাও। 15 নম্বর দেখো কি বলছে, হু প্রোপাউন্ডেড দ্য ডক্ট্রিন অফ আয়রন ল অফ অলিগার্কি। কমন কোয়েশ্চেন দেখো, সিইউটি পিজি 2023-এ এসেছে, রবার্ট মিশেলস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইনকারেক্ট পেয়ার? ইনকারেক্ট পেয়ার হচ্ছে গভর্নিং এলিটস, জেএস মিল। তো এটা তো হবে না। গভর্নিং এলিটস তোমরা বলতে পারো যে সেখানে প্যারোটো হতে পারে, ঠিক আছে, মস্কা হতে পারে, এটা তো হবে না। তো দুজনই হতে পারে, প্যারোটো মস্কা দুজনই হতে পারে, কিন্তু জন স্টুয়ার্ট মিল তো হবে না অ্যাটলিস্ট। তো যাই হোক, পলিটিক্যাল ক্লাসের কথা বলেছিলেন, পলিটিক্যাল ক্লাস মস্কা বলেছেন, আয়রন ল অফ অলিগার্কি রবার্ট মিশেলস বলেছেন, সার্কুলেশন অফ এলিট প্যারোটো বলেছেন। এগুলো ভালো করে দেখে নিও।
এগুলোই বারবার একই জিনিস, বারবার একই জিনিস। দেখো ওই জন্য তোমাদের এটা দেখানোর জন্য, বোঝানোর জন্যই দিয়েছি যে দেখে না, ওগুলোই জিজ্ঞেস করছে। স্লেটে এসেছে দেখো, একটু অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন দিয়েছে। দ্য আর্গুমেন্ট অফ সি রাইটস মিলস পাওয়ার এলিট আর বেসড অন দ্য ক্লাসিক্যাল এলিটিস্ট ফ্রেমওয়ার্ক। যে ক্লাসিক্যাল এলিটিস্ট ফ্রেমওয়ার্ক, আমরা জানি যে ক্লাসিক্যাল এলিটিস্টদের মধ্যেই আমরা সি রাইট মিলসকে দেখলাম, এটা একেবারেই সত্যি কথা। তোমাদের গতকালই পড়াছিলাম যে ক্লাসিক্যাল এলিটিস্ট যারা আছেন তার মধ্যে হচ্ছে কিন্তু মিলও আছেন, প্যারেটো মস্কা মিশেলস, মিল এরাও কিন্তু আছেন যারা ক্লাসিক্যাল এলিটিস্টদের মধ্যে পড়েন। ঠিক আছে, যারা ইনস্টিটিউশনের উপর জোর দিয়েছেন আর যারা হচ্ছে সেখানে এক প্রকার বলতে পারো যে ইন্ডিভিজুয়ালের উপর জোর দিয়েছেন বা গ্রুপের উপর জোর দিয়েছেন। কিন্তু এখানে আমরা পরবর্তীকালে যারা এলিটিস্ট আছেন, যাদেরকে ডেমোক্রেটিক এলিটিস্ট বলি, তারা কিন্তু ইনস্টিটিউশন কিংবা ইন্ডিভিজুয়ালের উপর জোর দেননি। তারা কিন্তু দেখা যাবে যে তারা ডেমোক্রেসির সত্যি অর্থেই কিন্তু ডেমোক্রেসির একটা ভূমিকা আছে সেটার কথা তারা বলেছেন। যাই হোক, এলিটিস্ট ফর্মুলেশন ইজ নট পসিবল উইথাউট রেফারেন্স টু ক্লাসিক্যাল এলিটিজম। তো এলিটিস্ট ফর্মুলেশন পসিবল নয় এটা বলা ভুল। ক্লাসিক্যাল এলিটিজমের রেফারেন্স ছাড়া যে সেখানে এলিটিস্ট ফর্মুলেশন পড়া সম্ভব নয় তা নয়, এটা হচ্ছে ডেমোক্রেটিক এলিটিজমও হতে পারে। সো কিন্তু এটাও এটা 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 কমপ্লিটলি ভুল তা বলা যাবে না। যাই হোক, তো এটা আমরা জানি যে হ্যাঁ, জেনারেলি এলিট যখনই আমরা বলি তখন স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ক্লাসিক্যাল এলিটদেরই প্রসঙ্গ আসে, কিন্তু যদিও ডেমোক্রেটিক এলিটরাও গুরুত্বপূর্ণ। সো দুটো স্টেটমেন্টই ঠিক হবে এখানে, এই কারণে কিন্তু আলাদা দুটো স্টেটমেন্ট, দুটোর মধ্যে লজিক খুঁজে পাবে না তোমরা, দেখো মেলাতে পারবে না। সো এই দুটো এই কারণে আলাদা এবং অপশন বিটা ঠিক হয়েছে। 18 নম্বর কোয়েশ্চেন বলছে এলিট থিওরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং। এলিট থিওরি যেটার সাথে হচ্ছে ইয়ে হয়, অ্যাসোসিয়েটেড হয়, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে হান্টিংটন, রবার্ট মিশেলস, গেতানো মস্কা, হেলফ্রেডো প্যারেটো। তো এখানে দেখে নাও যে এলিট থিওরির সাথে আমরা জানি যে মিশেলস, প্যারেটো মস্কা মিশেলস উল্টো করে দিয়েছে, দেখো প্যারেটো মস্কা মিশেলস। হান্টিংটন হবে না, হান্টিংটন ডেভেলপমেন্ট, ডেমোক্রেটাইজেশন, এই সমস্ত পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ধারণাগুলোর সাথে যান তিনি। তো এটা তো হবেই না। ক্লাস অফ সিভিলাইজেশন, এই সমস্ত ধারণার সাথে যান তিনি। কিছুদিন বাদে আমরা আলোচনা করব। 19 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য ফলোইং গ্রিউ আপ ইন অপোজিশন টু মার্কসিস্ট ক্লাস থিওরি অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড মেইনলি উইথ দ্য নেম অফ দ্য জার্মান সোশিওলজিস্ট রবার্ট মিশেলস অ্যান্ড টু ইটালিয়ান পলিটিক্যাল সোশিওলজিস্ট গেতানো মস্কা অ্যান্ড ফেলফ্রেডো পারেটো। তাহলে ভালো করে দেখে নাও যে ইনি হচ্ছেন জার্মান আর এরা হচ্ছে দুজন ইতালির, কারণ এই ধরনেরও বোধহয় একটা প্রশ্ন আছে, আমি অনেকদিন আগে দেখেছিলাম। তো দেখো জার্মান, আর এটা মনে রাখবে যে কে জার্মান আর কারা হচ্ছে ইতালির, কারণ এগুলো যেহেতু একটা সাধারণ জিনিস না, বারবার ওই রকম ভাবে জিজ্ঞেস করবে না, একটু ঘুরিয়ে ফিরিয়েও জিজ্ঞেস করতে পারে। সো এখানে দিয়েই দিয়েছে দেখো তেলেঙ্গানাতে, জার্মান থেকে হচ্ছে রবার্ট মিশেলস, আর হচ্ছে এখানে ভিলফ্রেডো পেরোটো এবং গ্যাথানো মস্কা হচ্ছে ইতালি থেকে। তো মিশেলস তো একটা জার্মান ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সঙ্গেও জড়িতও ছিলেন, এটাও তোমাদের বলেছিলাম, পরীক্ষায় এসেও গেছে বোধহয়, এখানে দেখবে তোমরা। তো যাই হোক, এরা হচ্ছে প্রত্যেকে এলিট থিওরিস্ট, এটা হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ম্যাচ করতে বলেছে, জম্মু কাশ্মীরে এসেছে এটা 2023-এ। রবার্ট মিশেলস, এটা তারপরে ডেভিড ইস্টন। তো রবার্ট মিশেলস দেখতেই পাচ্ছ, আয়রন ল পলিগার্কি আছে, রবার্ট মিশেলস আয়রন ল পলিগার্কি আছে। কার্ল ডয়েস আছে, কার্ল ডয়েসের বানানটা একটু ভুল আছে, ঠিক করে দেবো, পলিটিক্যাল কমিউনিকেশনস হবে। ডেভিড ইস্টন তো ব্ল্যাক বক্স মডেল তো হবেই, তোমরা এটা জানো, তোমাদের কিছুদিন আগেই পড়ালাম। ডেভিড আফটারে তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের পলিটিক্স অফ মডার্নাইজেশন, ডেভিড আফটার। তো ভালো করে দেখে নাও, অপশন ডিটা এখানে সঠিক উত্তর। 21 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, লিস্ট বলছে জম্মু কাশ্মীরে এসেছে 2022-এ এসেছে। এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে, জম্মু কাশ্মীরের কোয়েশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল সেটে রিপিট করে। তো ভিলফ্রেডো প্যারেটো, রবার্ট ডাল, ড্যানিয়েল বেল আর বেঞ্জামিন ডিসরায়েলি। তো ভিলফ্রেডো প্যারেটো তোমরা জানো যে প্যারেটো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কি হবে, এলিট থিওরি। ঠিক আছে, এলিট থিওরি হবে। রবার্ট ডাল তোমরা জানো যে এখানে প্লুরালিজম হবে, পলিয়ার্কির কথা তিনি বলেছিলেন। ড্যানিয়েল বেল আমরা জানি যে সেখানে এন্ড অফ আইডিওলজি হবে, ড্যানিয়েল বেলেরও কথা বলেছিলাম, এন্ড অফ আইডিওলজি, পরে এগুলো বোঝাবো তোমাদের, শেষের দিকে এই পেপারেই আছে। বেঞ্জামিন ডিসরায়েলি, সেও কনজারভেটিজমের সাথে জড়িত। তো এগুলো ভালো করে দেখে নিও, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। 22 নম্বর কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং এলিট থিওরিজ সেড আ ম্যান ইজ এফেক্টিভ ইন সোসাইটি অ্যাজ আ হোল নট সো মাচ বিকজ অফ হিজ ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস। যে একজন মানুষ সমাজে খুবই হচ্ছে কিন্তু তার কি বলবো, যে এফেক্টিভ মানে হচ্ছে এখানে যে তাৎপর্য নয়, মানে গুরুত্বপূর্ণ বলতে পারো, যে কার্যকরী, খুবই কার্যকরী, সমাজে খুবই কার্যকরী, সামগ্রিকভাবে সে একটা সমাজে খুবই কার্যকরী। এটার এই কারণে নয় যে তার কতগুলো এখানে গুণ আছে, তার কতগুলো গুণ আছে, বরং এটা বলছে অ্যাজ বিকজ দ্য সোশ্যাল এনার্জিস হুইচ হ্যাভ বিন ডিপোজিটেড ইন হিম বাই দ্য মাস। বরং এটা বলা যেতে পারে যে মাস বা যেটা বড় একটা জনসংখ্যা, তার মধ্যে যে সমস্ত এখানে বলতে পারে এক প্রকার যে এনার্জিগুলো পুশ করেছে বা যে দায়িত্বগুলো দিয়েছে,
তো এই দায়িত্বগুলোর কারণেই সে এখানে দায়বদ্ধ হয়ে ওঠে। তো এটা আমরা দেখতে পাচ্ছি গ্যাসেটের কথা বলছে। গ্যাসেট সম্পর্কে তোমাদের কালকেই বলছিলাম, ঠিক আছে? পলিটিক্যাল মাসের কথা তোমাদের বলছিলাম, থিওরি অফ মাসের কথা বলছিলাম। তো থিওরি অফ মাসের কনসেপ্টে তোমাদের দেখো যে থিওরি অফ দ্য মাসেস, তো থিওরি অফ মাসেস বইটা তিনি এই বইয়ে দিয়েছেন, দ্য রিভোল্ট অফ দ্য মাসেস 1930-তে তিনি এটা দিয়েছেন। এবং সেই বইয়ে তোমাদের বলছিলাম যে সেখানে তিনি এগুলো নিয়ে বলেছেন ঠিকই, কিন্তু আবার এটাও বলেছেন যে যখন গণতন্ত্রে মানে ভয়টাও দেখিয়েছেন যে গণতন্ত্রে যখন গণতান্ত্রিক উপায় যখন এলিটরা উঠে আসে তখন সেই এলিটরা আলটিমেটলি দেখা যায় যে তারা এমনভাবে শাসন করে তা আলটিমেটলি সেটা তাদের অথরিটেরিয়ানিজমের দিকে নিয়ে যায়, বা সেখানে যে সমাজের যে কাঠামো আছে সে কাঠামোটিকে ব্রেক করে দেয়। এই সমস্ত ঘটনাগুলো সেখানে কিন্তু ঘটতে পারে এবং আলটিমেটলি সেটা কিন্তু একটা ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। তো এই সমস্ত বিষয়গুলোই এখানে বলা হয়েছে, ভালো করে এখানে দেখে নিও। 23 নম্বর কোয়েশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য রিভোল্ট অফ দ্য মাসেস। তো আবার নতুন করে দেখো ওখানে এক্সপ্লেনেশনেই দিয়ে দিয়েছি, তো গ্যাসেট হবে, তো ভালো করে দেখে নিও। এরপরে দেখো এখানে বলছে দ্য কনসেপ্ট অফ দ্য সাব এলিট রিলেটেড টু মস্কা। সাব এলিট রিলেটেড টু মস্কা, সাব এলিট অনেক ধরনেরই হতে পারে, সাব এলিট অনেক ধরনেরই হতে পারে। যেমন ধরে নাও সোসাইটিতে অনেক ধরনেরই এলিট থাকে, যেমন সাব এলিট বলতে যে এটা বেসিক্যালি বোঝায় যে এলিটদের অধীনে আর এক ধরনের এলিট। তো সেটা অপর একটা এলিট হতে পারে, পলিটিক্যাল পার্টি হতে পারে, কিন্তু তার বাইরেও আরো অনেক এলিট আছে। আমি তোমাদের মেটেরিয়াল যেটা দিয়েছি সেখানে লেখা আছে, দেখবে আরো অনেক ধরনের এলিট আছে। সো যেমন খেলাধুলার সঙ্গে জড়িত এলিট থাকতে পারে, যেমন চলচ্চিত্রের সাথে জড়িত কোনো এলিট থাকতে পারে, মিডিয়া এলিট থাকতে পারে, রাইটার এলিট থাকতে পারে, সেখানে কোনো প্রফেসর এলিট থাকতে পারে, সেখানে বিভিন্ন ফিল্ডে একটা এলিট কিন্তু থাকতে পারে। কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু কি যে এলিট, যে একেবারে পিওর যে এলিট, সেই এলিটের অধীনে। কেন পিওর এলিট দেয় অধীনে? তার কারণ হচ্ছে যে এরা সেই ইন্ডিপেন্ডেন্সটা পায় না, যে ইন্ডিপেন্ডেন্সটা হয়তো উপর দিকে এলিটরা পায়, অর্থাৎ যারা শাসন করে তারা যে ক্ষমতাটা ভোগ করে থাকে এরা কিন্তু তা পায় না, এরা কন্ট্রোলে থাকে। এবং দেখা যাবে কি যে এরাও একটা সময় পর গিয়ে এটাও হয়ে যায় যে যেহেতু এরা উদীয়মান এলিট বা একটা ছোট ধরনের এলিট, তো এরা কি করে না কন্ট্রোলেও চলে যায়, কমপ্লিটলি ধীরে ধীরে কন্ট্রোলেও চলে যায়। কার না হচ্ছে বড় এলিটের কন্ট্রোলে চলে যায়। বড় এলিট বিশেষ করে তার নিজের ক্ষমতা পোস্ট পজিশন হারানোর ভয়ে সে কি করে, সে এদেরকে কিন্তু নিজের দলে টেনে নিয়ে আসে, এদের নিজের গ্রুপের মধ্যে টেনে নিয়ে আসে, সেকে বাইরে রাখতে দেয় না। যখনই দেখে যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর মধ্যে থেকে পুরো একটা গোষ্ঠী হয়তো এলিটের পর্যায়ে উঠে আসার চেষ্টা করছে, গোষ্ঠী হয় না জেনারেলি, ব্যক্তিই হয়, যে সমাজের বিভিন্ন সেক্টরে যখন দেখবে যে একজন দুজন করে ব্যক্তি হয়তো বেশ নাম যশ অর্জন করছে, তখন তাকে আর আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকতে দেয় না, তখন যে কোনোভাবে তাকে তার নিজের রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করে। বর্তমান দিনে যে ডেমোক্রেসিতে আমরা যেটা বেসিক্যালি দেখে থাকি, যে যদি তাকে তার নিজের রঙে রাঙিয়ে দেখাও না যায়, আলটিমেটলি একটা সময় পর হতে পারে যে সেই হয়তো পলিটিক্যাল সিস্টেমটাকে চ্যালেঞ্জ জানিয়ে বসতে পারে। তো সেই কারণে কি করা হয়, যে সেই কারণে তাকে টেনে দলের মধ্যে নিয়ে আসা হয়, তার নিজের গ্রুপের মধ্যে টেনে নিয়ে আসা হয়। এটা সব দেশেই তোমরা দেখতে পাবে, এটা সব দেশেরই বৈশিষ্ট্য এক প্রকার। হ্যাঁ, ব্যারিস্টার সুমনের নাম নিশ্চয় শুনেছো। বাংলাদেশের ক্ষেত্রে দেখবে যে বাংলাদেশের শেখ হাসিনার প্রচন্ড সমালোচনা করতো, সরকারের সমালোচনা করতো, সরকারের কাজের সমালোচনা করতো। তিনি ব্যারিস্টার ছিলেন, লকডাউনের সময় বেশ ফেমাস হয়েছিলেন, প্রচুর ভিডিও টিডিও বানাতেন সেই সময়। দেখা গেল যে তারপরে শেখ হাসিনা তাকে কিন্তু টেনে নিয়ে চলে আসলো, এসে তাকে ক্ষমতায় পোস্ট পজিশন দিয়ে দিল, এবং আজকে দেখো সেই ব্যারিস্টার সুমন, শেখ হাসিনা তো পালিয়ে গেল, সেই ব্যারিস্টার সুমন আজকে কিন্তু বিনা কারণে জেলে ঢুকে কিন্তু পচে মরছে। এই কিছুদিন আগে আবার অ্যারেস্ট করা হয়েছে তাকে, ঠিক আছে? উনি দেশ থেকে পালিয়ে যেতে পারেনি, দেশেই ছিলেন, ওনাকে পুলিশ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আবার দেখো ইন্ডিয়াতেও দেখবে মমতা ব্যানার্জির যদি উদাহরণ নিয়ে নাও, মমতা ব্যানার্জি দেখবে নতুন যেগুলো এলিট উঠছে তাদের দেখবে বিয়েতে যাচ্ছে, তাদের দেখবে সেখানে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে, গিয়ে ওদের কি করছে, ওদেরকে নিজের দলের সঙ্গে রাঙিয়ে রাখছে, নিজের ছত্রছায়ায় রাখার চেষ্টা করছে, তাদেরকে স্টেজে নিয়ে গিয়ে 2-4টে অ্যাওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে? জানো এগুলো সব পলিটিসাইজ হয়ে গেছে, যারা জেনুইনলি পাওয়ার কথা তারা অনেকেই পায় না। তো পলিটিসাইজেশন হয়, তো তাদেরকে দেখবে অনেকে সেখানে অ্যাওয়ার্ড দিচ্ছে। এবং শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা যে তা নয়, এটা গোটা ভারতবর্ষে গোটা পৃথিবী জুড়ে রাজনীতিতে এটাই হয়ে থাকে বেসিক্যালি। যারা আমার খুব কাছে আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট নয়, যারা আমার কাছে বশ্যতা স্বীকার করেছে, আমরা তাদেরকেই এখানে স্বীকৃতি দেব এবং তাদেরকে নিজের ক্যাটাগরির আন্ডারে টেনে নিয়ে আসবো। তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে দিলে সে কিন্তু পাওয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে দিতে পারে, তো সেখানে তাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকতে দেওয়া যাবে না। তো এই যে বিষয়গুলো এগুলো আমরা জানি, যেমন ধরে নাও যে দেবের কথা বলতে পারো, দেবকে দেখবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে দিল না, বললো দিদি কিন্তু খুব রেগে যাবে তুমি যদি জয়েন না করো। তো দিদি রেগে যাবে, ওই ভয়ে সে জয়েন করলো, বাচ্চা ছেলে কি করবে, আর কিছু করার নেই। দিদির রাজ্যে থাকবে, তুমি দিদির কথা না শুনলে তুমি কি সিনেমা টিনেমা করতে পারবে? পারবে না। তো এগুলো হলো। মিঠুন চক্রবর্তী দেখবো আলাদা ছিল, দেখলে অনেকে বিজেপি দীর্ঘদিনে তার তো একটা ইচ্ছে ছিল রাজনীতিতে যাবে, অনেক স্বীকৃতি টিকৃতি সে পায়নি, এগুলো তো ঠিকই আমরা জানি। মমতা ব্যানার্জি তাকে সেখানে টিকিট দিল, সেখানে তিনি টিকিট পেয়ে গেলেন রাজনীতিতে, কিন্তু দেখা গেল যে সেখান থেকে তিনি তার নিজের ইমেজটা নষ্ট হচ্ছে বলে তিনি বেরিয়ে চলে আসলেন। কিন্তু শেষমেশে তিনি যখন অন্য একটা কেসে যেটা ফেঁসে আছেন, যেটা দাবি করা হচ্ছে যে অন্য একটা কেসে তিনি ফেঁসে আছেন, তার ছেলের নামে কতগুলো অভিযোগ আছে,
তো ভয়ে এখন বা তারও নিজের যে সমস্ত রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলোতে দেখা যাবে যে সেখানে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, তো তার জন্য যেন তিনি ফেঁসে যান। এখন বলা হচ্ছে যে তিনি এই ভয়ে কি করলেন না বিজেপিতে গিয়ে জয়েন করেছেন এবং বিজেপি থেকে তাকে পোস্ট পজিশন দেওয়া হচ্ছে। সো কাউকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ছেড়ে দিলেই কিন্তু কি হবে, তোমার দলে না আসলেও কিন্তু অন্য দলে সে চলে যেতে পারে, তো ইন্ডিপেন্ডেন্ট ছেড়ে দেওয়া যাবে না। এই কারণে সবসময় টানাটানি হয়। সৌরভ গাঙ্গুলিকে নিয়েও এটা হলো, তোমরা দেখলে। তো এটা দেখবে তোমরা, ঠিক আছে। তবে সিরিয়াল টিরিয়াল করে মেয়েগুলো দেখবে, বাচ্চা বাচ্চা সব মেয়েগুলো, ঠিক আছে, তাদের দেখবে বিয়ে বাড়ি, বিয়েতে দেখবে মমতা ব্যানার্জি যাচ্ছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে যে এদেরকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে দেওয়া যাবে না। দেখলে তোমরা ব্রাংদে মোহেতু গেরুয়া কিভাবে তিনি স্টেজে উঠলে গাইলেন, অরিজিৎ যে বারবার বারবার করে তাকে দিদি ডাকছে যে স্টেজে এসো, স্টেজে এসো, কিন্তু ও তো স্টেজে উঠবে না, ও তো একটা আলাদা ছেলে, অরিজিৎ সিং। দেখলে তো যখন স্টেজে উঠলো তখন সেখানে স্টেজে উঠে তখন সেখন বুদ্ধিমত্তার সঙ্গে নাকি এখন মানে সেটা বুদ্ধি প্রয়োগ করে করলেন, নাকি সেটা সে এখন নিজে মানে অবচেতন মাইন্ডে করলেন, কিন্তু গানটা গাইলেন সেখানে কিন্তু রং দে মোহেতু গেরুয়া। তো সেটা নিয়ে একটা জলঘোলা হলো, পলিটিক্স হলো, দেখলো সেখানে সবাই এটা নিয়ে বলাবলি করলো। তো যেহেতু তিনি রাজনীতিতে থাকতে চান না, কিন্তু জোর করে যেহেতু তাকে স্টেজে তুলে দেওয়া হলো, তো আঙ্গিনায় রঙের তিনিও রাঙ্গিত হয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে সেখানে তিনি বুদ্ধি প্রয়োগ করেই এখন রাং দে মোহে তুই গেরুয়া গানটি কিন্তু গাইলেন। তো অনেকে এটা বলার চেষ্টা করলেন, তো একটা তাকে নিয়ে জলঘোলা হচ্ছিল। এখন তিনি যেহেতু তারপরেও ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা নিউট্রালিটি বজায় রাখার চেষ্টা করলেন। তো তিনি যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্ট, দেখতে পাচ্ছ যে আরজি করে ইস্যুতে কিভাবে গান বেঁধেছে, আর কবে আর কবে আর কবে। তো এগুলো দেখবে, এখন দেখবে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এখন আগামী দিনে উনি যেভাবে নিজেকে তৈরি করছেন, হতেই পারে আজ থেকে 10 বছর পর তিনি অরিজিৎ সিং এর যেভাবে ফ্যান্ডম বাড়ছে, যেভাবে তার সব একেবারে গ্রাসরুট লেভেলে যাতে যেভাবে একটা আধিপত্য তৈরি হচ্ছে, বা বলতে পারে একটা ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে, তো সেটা আগামী দিনে অরিজিৎ সিংকে হয়তো পলিটিক্যাল পজিশনেও নিয়ে আসতে পারে, যেমনটা দেখবে সাউথের দিকে বিশেষভাবে হয়। সাউথের দিকে তোমরা দেখবে যে সেখানে একজন পলিটিক্যাল লিডার, তো তিনি একটা বড় দলই ঘোষণা করে দিলেন। এবং শুধু তিনি নন, এর আগেও অনেকে করেছে এবং তারা পাওয়ারেও এসেছে। জয়ললিতার কথা নিতে পারো, অনেকে এরকম দল ঘোষণা করে তারা কিন্তু এক্সিস্টিং সরকারকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। সো কখনো এরা চায় না যে এরা বাইরে থাক, এদেরকে সঙ্গে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করে। তো দেখবে রিসেন্টলি একটা পলিটিক্যাল পার্টি, কি নাম জানো ছেলেটির, খুব সুন্দর ভালো সিনেমা করে, তো সে কিন্তু এখন দেখবে যে বিজয় তালাপতি। বিজয় থালাপতি। তো বিজয় থালাপতি যেভাবে তার ফ্যান ক্রেজ আছে, যেভাবে দেখবে তার সে দেখবে সেখানে বোধহয় 10 লাখ মানুষকে নিয়ে তিনি একটা সভা করলেন। তামিলনাড়ুর ইতিহাসে এটা কখনো হয়নি। তো নতুন নতুন রেকর্ড ক্রিয়েট করছেন না, তার ইমেজ যেভাবে বিল্ডিং করেছেন। তো এগুলো কখনো কেউ চায় না, কারণ জানে যে আফটার অল একটা সময় পর ওই যে যেটা মোটিভেশন থিওরিতে আব্রাহাম মাসলো বলেছে, যে মানুষের এরপরের মানে ধীরে ধীরে তার যখন এই ধরনের পোস্ট পজিশন পেতে 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 একটা জায়গায় যখন সে পৌঁছে যাবে, যখন তখন তার ডিজায়ার তৈরি হয় কি, যে সে তখন কিন্তু মানুষকে হ্যাপিনেস দেওয়ার মধ্য দিয়ে সে নিজে কি করতে পারে, এক প্রকার হ্যাপিনেস এনজয় করার একটা জায়গা খুঁজতে পারে, বা আরো অনেক বড় ধরনের পাওয়ারও সেখানে অ্যাচিভ করার চেষ্টা করতে পারে। তো তখন সে বিকল্প খুঁজতে চেষ্টা করতে, বিকল্প তখন ওই রাজনীতি, যে রাজনীতি যেহেতু সব কন্ট্রোল করছে, পলিটিক্যাল ইকোনমি, মানে ইকোনমিকেও কন্ট্রোল করছে বা অ্যাডমিনিস্ট্রেশনকেও কন্ট্রোল করছে, গোটা দেশটাকে কন্ট্রোল করছে। তো তখন সেখানে যাওয়ার একটা তার চেষ্টা থাকতেই পারে। তো বুঝতেই পারছো যে এগুলো কিন্তু হচ্ছে গেম। তো এগুলোই হচ্ছে কিন্তু এলিটদের বেসিক গল্প, এগুলো ভালো করে মাথায় রেখো। 25 নম্বর দেখো এখানে বলছে, আর নতুন করে কি বলবো, এগুলো সব রিপিট, ছেড়ে দাও, দেখে নিও তোমরা নিজেরা। তারপরে চলে আসো এখানে 26 নম্বর কোয়েশ্চেন্স, দ্য অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ টু দ্য এলিট থিওরি ইজ রিপ্রেজেন্টেড বাই, তো রবার্ট মিশেলস। জানো যে তোমরা 3টে অর্গানাইজেশনস এর কথা তিনি বললেন, তো এটা তো ওই কারণে অর্গানাইজেশনাল অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। তো 3টে অর্গানাইজেশনস, ঠিক আছে, পলিটিক্যাল, তারপরে হচ্ছে ইকোনমিক, আর একটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে সেখানে পলিটিক্যাল, যেটা হচ্ছে একটা রাজনৈতিক, একটা হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে সিকিউরিটি। তো এই সমস্ত বিষয়গুলোতে আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখে নিও। 27 নম্বর দেখো কি বলছে, দে আয়রোলা পলিগার্সি, রিপিট কোয়েশ্চেন, ছেড়ে দাও। কেরলে আবার এসেছে, দেখো এখানে বলছে হু অ্যামং দ্য ফলোইং অ্যাসোসিয়েটেড সার্কুলেশন, রিপিট কোয়েশ্চেন, ছেড়ে দাও। আর আয়রোলা পলিগার্সি ছেড়ে দাও, ঠিক আছে, বারবার একই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, দেখতে পাচ্ছ তো। ওই জন্য তোমাদেরকে এটা দেওয়া যায় যাতে তোমরা এটা দেখে যাও, ডিরেক্ট কমন পাবে পরীক্ষার হলে। দ্য এলিট থিওরি হু আর্গুড দ্যাট দ্য পাওয়ার জেনারেলি লাইস আউটসাইড দ্য বাউন্ডারিজ অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এর বাইরে যেটা থাকে, তো মিলস এটা বলেছেন, সিডাব্লিউ মিলস এই কথাটি বলেছেন, ভালো করে দেখে নিও। এটা ইলেক্টেড বাউন্ডারির বাইরে থাকে, অর্থাৎ এক প্রকার বুঝতেই পারছো যে তিনি ইলেক্টেড বাউন্ডারির বাইরে, মানে বুঝতেই পারছো যে কিছুটা জনগণের উপরেও সেখানে কিন্তু ফোকাসটা করার চেষ্টা করছেন। তো এইগুলো ভালো করে দেখে নিও। তারপর দেখে নাও 31 নম্বর কোয়েশ্চেন্স বলছে এখানে, এগুলো আবার রিপিট কোয়েশ্চেন্স, ছেড়ে দাও। রেসিডিউ কথা তোমাদের গতকালও বলেছি, ঠিক আছে, এখানে দেখে নিও ভালো করে, এগুলো দরকার নেই, এগুলো রিপিট, সবই রিপিট, সবই রিপিট। পলিয়ার্কি তো তোমাদের বারবার বলেছি, পলিয়ার্কি হচ্ছে রবার্ট ডাল, বারবার দেখে নাও, পলিয়ার্কি রবার্ট ডাল। হ্যাঁ, এলিট থিওরি তো মস্কা হবে, পাওয়ার এলিট তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এলিট থিওরির সাথে মস্কা যাবে, আর পাওয়ার এলিটের সাথে এখানে হচ্ছে মিলস যাবে, ঠিক আছে।
তো এগুলো ভালো করে দেখে নিও। আর আর্থার বেন্টলের সাথে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ থিওরি যাবে, এগুলো আমি পড়াবো। আর্থার বেন্টলে যদি সুযোগ পাই আবার থিঙ্কার ধরে পড়াবো। দ্য প্রি-ফাউন্ডার অফ সাইক্লিক্যাল থিওরি অফ দ্য এলিট। তো সাইক্লিক্যাল থিওরি মানে বুঝতেই পারছো যে এখানে সার্কুলেশন অফ এলিটের কথা বলছে, সার্কুলেশন অফ এলিট। তো ভিলফ্রেডো প্যারেটো হবে, এটা উইলফ্রেডো প্যারেটো আছে, এটা ভিলফ্রেডো প্যারেটো হবে, ঠিক আছে। তারপরে চলে আসে এখানে বিএইচইউতে এসেছে সার্কুলেশন অফ এলিট, রিপিট কোয়েশ্চেন্স আবার ছেড়ে দাও, একই জিনিস। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য পাওয়ার এলিট, আবার রিপিট কোয়েশ্চেন্স। গেতানো মস্কা ইজ দ্য অথর অফ দ্য ফলোইং বুকস দ্য রুলিং ক্লাস, ঠিক আছে, ভালো করে দেখে নিও, বাকিগুলোর নামগুলোও জানো তোমরা। হুইচ সোশ্যোলজিস্ট প্রপাউন্ডেড দ্য আইডল অফ অলিগার্কি, তো রবার্ট মিশেলস। আর নতুন করে কি বলবো, সবই জানি, দেখ একই জিনিস, কি বলবো আর। According to Mills, combination of several groups who exercised all power by virtue of their high status in all important spheres of social life can be described as power elite. তো সি রাইট মিলস পাওয়ার এলিটের কথা বলেছে, তোমরা জানো। তো পাওয়ার এলিটস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে বলছে যে একটা সেভারাল গ্রুপস হু এক্সারসাইজ অল পাওয়ার বাই ভার্চু, যে তাদের নিজেদের গুণের কারণে, যে গুণগত কারণে যারা হচ্ছে একটা ক্ষমতাকে এখানে কিন্তু এক্সারসাইজ করে বা উপভোগ করে, এবং সমাজে হচ্ছে হাই স্টেটাসও সেখানে কিন্তু তারা অর্জন করে, এবং তারা সোশ্যাল লাইফটাও তাদের কিন্তু বলা যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইফ। তো এটা হচ্ছে পাওয়ার এলিটস। দেখে নিও, এটা জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এসেছে, খুব ভালো কোয়েশ্চেন্স এগুলো। তোমরা জেনারেলি দেখবে পলিটিক্যাল, তোমরা দেখবে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য দেখবে তোমাদের পলিটিক্যাল লিডার্সদের কাছে অনেক সময় যেতে হয়। পলিটিক্যাল লিডাররা, অনেকে তোমরা হয়তো বলে থাকবে যে পলিটিক্যাল লিডার্স মানে হচ্ছে তারা অশিক্ষিত, মূর্খ, কিছু বোঝে না। তোমরা আসলে বোধহয় সেটা তাদের পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা দিয়ে যাচাই করো। আমি হঠাৎ করে উঠে আসা পলিটিশিয়ানদের কথা বলছি না, আমি নরেন্দ্র মোদীর মতো পলিটিশিয়ানদের কথা বলছি, আমি মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ানদের কথা বলছি, যারা একদিনে নেতা হয়নি, যাদের নেতা হতে সময় লেগে নিয়েছে, এবং যারা হচ্ছে গ্রাস রুট থেকে শুরু করেছিল, যারা হয়তো রেল স্টেশনেও শুয়েছে, যারা হয়তো মেঝেতেও শুয়েছে, মাটিতেও শুয়েছে, লোকের মাঝে হয়তো হারিয়ে গেছে, ওই সমস্ত মানুষগুলোর কথা বলছি। তো এরা কখনো না অশিক্ষিত নয়। তুমি এর পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি যাচাই করার চেষ্টা করো, তাহলে তুমি ওকে সম্পূর্ণ রকমভাবে ভুলভাবে ব্যাখ্যা করছো। তোমার মানে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে যদি তুমি দেখার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে যে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে মানুষের নেচার সম্পর্কে তার মানে যা পাণ্ডিত্য আছে, সেই পাণ্ডিত্য তুমি কিন্তু মানে পুঁথিগত বই অর্জন করে তুমি কোনোদিন অর্জন করতে পারবে না। সমাজ সম্পর্কে তার যে ধারণা আছে, সামাজিক কাঠামোগুলো কিভাবে কোনটা ফাংশন করছে, তার যে লেয়ারগুলো যেগুলো আছে, সেই লেয়ারে কে কারা কন্ট্রোল করছে, কখন করছে, কিভাবে করছে, এবং কিভাবে কত, এবং প্রত্যেকের কতগুলো দুর্বলতা আছে, প্রত্যেকেরই প্রত্যেকটা স্টেজে, সেটা ইন্ডিভিজুয়াল বলো কিংবা গ্রুপ বলো কিংবা সোসাইটি বলো কিংবা কান্ট্রি বলো, প্রত্যেকটা স্টেজে দেখবে, প্রত্যেকটা সেক্টরে দেখবে কতগুলো দুর্বলতা আছে, সেগুলো সম্পর্কেও তাদের কিন্তু অগাধ পাণ্ডিত্য থাকে, এবং কিভাবে ম্যানেজ করতে হবে সেই গুটিটাও কিন্তু সময়ে সময়ে তারা খুব ভালোভাবে চালতে পারে। তো এটা অর্থাৎ হিউম্যান নেচারকে কন্ট্রোল করে বস হওয়ার যে পাণ্ডিত্য, এটা কিন্তু পৃথিবীর কোনো বইয়েই তুমি পাবে না। এটা একমাত্র কিন্তু সমাজই তোমাকে শেখাতে পারে, এটা তোমাকে প্র্যাকটিক্যাল লাইফই তোমাকে শেখাতে পারে। তো সেখানে পুঁথিগত শিক্ষার কোনো প্রয়োজন নেই। তো এই যে জ্ঞান, এই জ্ঞানটাকে এখন কেউ যদি পুঁথিগত জ্ঞান দিয়ে এখন যাচাই করার চেষ্টা করে, তাহলে কিন্তু সে সম্পূর্ণ, আমি মনে করি যে সে কমপ্লিট শিক্ষিত হতে পারেনি, বলে তাকে হয়তো ওটা ওইভাবে বিচার করার চেষ্টা করছে। তো এরা হচ্ছে অরিজিনাল শিক্ষিত বলা যেতে পারে। আসলে এটার উপর কোনো হয়তো কোনো, এটাকে হয়তো পরীক্ষার কোনো সিলেবাসে এটা হয়তো মেনশন নেই বলে, ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো সিলেবাস নেই বলে হয়তো তার কোনো মূল্য নেই, কিন্তু যদি থাকতো তাহলে তুমি ওই জায়গাতে ওনাদেরকে কেউ কম্পিট করতে পারতো না। তো ওই দিক থেকে ভেবে দেখো যে কতটা পাণ্ডিত্য তাদের আছে। তো কখনো এটা ভাববে না যে তারা কখনো কিন্তু অশিক্ষিত, মূর্খ। যারা এই ধরনের মানুষরা যারা দীর্ঘ সময় ধরে স্ট্রাগল করে উঠেছে, তাদের কিন্তু বিশাল, মানে রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে যদি বলো, তাহলে ভীষণ রকম তারা কিন্তু শিক্ষিত। তাদের কিন্তু শিক্ষার সঙ্গে তুমি কিন্তু পেরে উঠবে না অত সহজে। ঠিক আছে, তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি অনেক কিছুই হতে পারো, তুমি নোবেল প্রফেশন তোমার একটা থাকতে পারে, কিন্তু সেই প্রফেশনস দিয়ে যে তুমি সেটাকে যাচাই করবে তা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, সে হয়তো অঙ্ক করতে গিয়ে হয়তো সেখানে ভুল করে দিতে পারে, তুমি হয়তো পাটিগণিতের বীজগণিতের অঙ্ক ধরিয়ে দিলে হয়তো সে ভুল করবে, কিন্তু কথাটা হচ্ছে যে সেই অঙ্কটাকে সে ভুল করলেও সেখানে অঙ্ক কিভাবে কষতে হবে সেই নিয়মটা তার ভালো করে জানা আছে। সে অঙ্ক কষে হয়তো রেজাল্টটা বের করতে পারবে না, কিন্তু অঙ্ক কিভাবে কষতে হয় সেই তার নিয়মটা ভালো করে জানা আছে। এবং এবং আমি না অঙ্ক কষে যদি অন্য কাউকে দিয়ে কষিয়ে নিই, তাহলে মানে কাকে দিয়ে কষিয়ে নিলে সেখানে অঙ্কটা কাকে দিয়ে সেখানে সলভ করিয়ে নিলে আমি হয়তো সেখানে পোস্ট পজিশন হোল্ড করতে পারবো বা সমাধান করতে পারবো প্রবলেমের, এটা তাদের খুব ভালো করে জানা আছে। তো এটা তো কখনো হবে না যে তুমি সব অঙ্কগুলো জানবে বা সমস্ত কিছু জানবে আর সমস্ত কিছু তুমি একা হাতে করবে, এটা তো কখনো হবে না। তো সেই কারণে এটাও কোনো ভুল নয় যে সে জানে না,
সে 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 যদি না জেনে থাকে যে অঙ্ক কিভাবে কষতে হয়, বরং সে যদি এটা জানে যে কিভাবে মানে অঙ্কটার কিভাবে কষতে হয় এটা যদি না জানে, সে যদি এটা জানে যে কাকে দিয়ে কষাতে হবে অঙ্কটা, তাহলেও কিন্তু সেই জ্ঞানটাও অনেক বড়, সেই জ্ঞানটা কিন্তু সকলের থাকে না। তো দেখবে পলিটিশিয়ানরা কিন্তু সেই জায়গায় তাদের একটা বড় পাণ্ডিত্য আছে। তো এগুলো ভালো করে দেখে নিও, এগুলো বুঝে নিও। এতটা মানে মানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে অ্যাটলিস্ট তোমাদের এই জায়গাগুলোতে রাজনীতিবিদদের কিন্তু অনেক শ্রদ্ধা বেড়ে যাবে রাজনীতিবিদদের উপরে। The theory of masses, managerial revolutions, mass mind, rule of anticipated reactions. Theory of masses তোমরা জানো যে থিওরি অফ মাসেস এটা তো গ্যাসেটি বলেছে। ম্যানেজারিয়াল রিভলিউশনস আমরা জানি যে সেটা বার্নহাম বলেছে। মাস মাইন্ড তোমরা জানো যে মাস মাইন্ড হচ্ছে এটা ইয়ে বলেছে, মিশেলস বলেছে। আর হচ্ছে আমরা জানি রুলস অফ অ্যান্টিসিপেটেড রিয়াকশনস, এটা হচ্ছে ফেডরিক্স বলেছে। সো এগুলো বাকি প্রথম তিনটে জানো, একটা জানো না, একটা বাকি পরে ওটা বলে দেবো, শুধু এটা দেখে নাও। তিনটে যেগুলো এলিট থিওরি থেকে এসেছে ভালো করে দেখে নাও। নেটের কোয়েশ্চেন্সগুলো খুব ভালো করে দেখে যাও, এগুলো বারবার আসবে নেটের কোয়েশ্চেন্সগুলো। নেটে আবার এসেছে জুনে, দেখো 2023 সালে কোয়েশ্চেন্স বলছে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড দ্য রুলিং ক্লাস। তো রুলিং ক্লাসের কথা আর কে বলবে, এটা আমরা জানি মস্কা বলেছে, ঠিক আছে। রুলিং ক্লাস, পলিটিক্যাল ক্লাস এগুলোর কথা, বা রুলড ক্লাস, এগুলো মস্কা বলেছে। পাওয়ার এলিটসের কথা তোমরা জানো, পাওয়ার এলিটসের কথা এখানে মিলস বলেছে। ম্যানেজারিয়াল রিভলিউশনস জানো তোমরা, এখানে বার্নহাম বলেছে ম্যানেজারিয়াল রিভলিউশনস, অর্থাৎ এক প্রকার যারা ম্যানেজ করছে তারা এক প্রকার রিভলিউশনস করতে পারে, এই ধরনের একটা আইডিয়া তিনি দিয়েছেন। রুলিং ক্লাসের কনসেপ্টটা হচ্ছে, রুলিং ক্লাসের কনসেপ্টটা আমরা জানি যে এটাও এক প্রকার বলতে পারো যে মস্কার সাথেই জড়িত, এটা মস্কার সাথেই জড়িত, কিন্তু এটাই হতে হ্যাঁ এটাই মস্কা হতে পারে। ডি থ্রিতে মস্কা আছে, তাহলে এটা হচ্ছে এটা এখানে হচ্ছে রেমন্ড এরনের সাথে যাবে, যেহেতু সোশ্যাল স্ট্রাকচারেরও কথা বলেছে এবং রুলিং ক্লাসের কথা বলেছে, তো এটা রেমন্ড এরনের সাথে যাবে। এ টু আছে, তো এটা হবে। এগুলো দেখে নিয়ে এগুলো সব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। আর নতুন করে কি বলবো, এগুলো এলিট থিওরি বলেছে এখানে, যেটি নন এলিট থিওরি। তো প্যারেটো, মস্কা, মিশেলস তিনজনই নাম আছে। ক্রপট কিন্তু হবে না, ক্রপট কিন্তু আমরা জানো যে একজন সোশ্যালিস্ট থিঙ্কার ছিল। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, 42 নম্বর কোয়েশ্চেন বলছে হু অফ দ্য ফলোইং ট্রাই টু মেক ডেমোক্রেসি অ্যান্ড এলিটিজম কম্প্যাটিবল। তো সামঞ্জস্যপূর্ণ গণতন্ত্র এবং এবং অভিজাততন্ত্র সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, দুটো পৃথক নয়, দুটো একে অপরের সাথে জড়িত। তো এটা ডেমোক্রেটিক এলিটিজমের কনসেপ্ট, তোমরা জানো যে সোমপিটারের নাম তোমাদের সেখানে বললাম, তো ডেমোক্রেটিক এলিটিজমের কনসেপ্ট সোমপিটার। তো ভালো করে দেখে নিও, এখানে সোমপিটার হবে, তো ইনি বলবেন, আর কে বলবেন? বাকি তিনজনের যে নাম আছে এরা হচ্ছে ক্লাসিক্যাল এলিটিস্ট, আর ইনি হচ্ছেন ডেমোক্রেটিক এলিটিস্ট। তো এই কারণে এনার সাথে নামটা কিন্তু যায়। তো পার্থক্যগুলো ভালো করে ধরে নাও, ভালো করে বোঝো, ঠিক আছে। তার বিখ্যাত বইটার নাম দেখে নাও, একাধিকবার যেহেতু পরীক্ষায় এসেছে, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং ডেমোক্রেসি, 1942-তে বইটা প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নাও। 43 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য এক্সপোনেন্ট অফ এলিট থিওরি। দ্য এক্সপোনেন্ট অফ এলিট থিওরি বলছে বিলিভ ইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য রুলার অ্যান্ড রুলস। তো এটা ঠিকই যে যারা হচ্ছে শাসন করে এবং যারা শাসিত হয় তার মধ্যে একটা পার্থক্য আছে। তো এটা তো আমরা জানি এলিট থিওরির বেসিক কনসেপ্ট, যে যারা শাসিত করে তারা মেজরিটি, যারা 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 শাসিত হয় তারা মেজরিটি, যারা শাসন করে তারা হচ্ছে মাইনরিটি। তো মাইনরিটি মেজরিটির গল্প তো এটা এক প্রকার প্রত্যেকে মেনে নিয়েছে। বলেছে হয়তো যে প্যারেটো এবং মস্কা, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে মোটামুটি এক প্রকার এটাই সাধারণ কথা, প্রত্যেকে এটাকে মেনে নিয়েছে। সো এটা আমরা জানি। চলে আসো এরপর 40 নম্বর কোয়েশ্চেন্সে দ্য কনসেপ্ট অফ সার্কুলেশন অফ এলিটস ওয়াট ফরওয়ার্ডেড বাই। তো এটা প্যারেটো হবে, জানো এটা প্যারেটো, সার্কুলেশন অফ এলিট, অন্য কিছু ছিল, এটা আমি কারেক্ট করে দিয়েছি। 45 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ। তো পলিটিক্যাল এলিটস, তো প্যারেটো পলিটিক্যাল এলিটস এর কথা ইজ কারেক্টলি ম্যাচ। পলিটিক্যাল সিস্টেম মস্কা হবে না, কাউন্টার এলিটস হবস হবে না, সার্কুলেশন অফ এলিটস কার্ল মার্কস হবে না। পলিটিক্যাল এলিটস এটা শুধু মস্কা হবে, প্যারেটো হবে, ঠিক আছে। মানে এটা আমরা জানি যে পলিটিক্যাল এলিটস এর কথা মস্কার সাথেও যায়, কিন্তু এখানে বলো কি বলছো? স্যার লেট হয়ে গেল স্যার জয়েন করতে, সরি স্যার। না ঠিক আছে, অসুবিধা নেই, ভালো করে দেখো এগুলো, ঠিক আছে, ভিডিওটা দেখে নিও। তো এখানে দেখে নাও যে পলিটিক্যাল এলিটস প্যারেটো, তো দেখে নিও এটা মস্কাও এটার সাথে যায়, ঠিক আছে, পলিটিক্যাল ক্লাসের আইডিয়ার সাথেও তিনি যান এটা। বাট এখানে পলিটিক্যাল এলিটস যখন বলেছে এটাই মিলছে, বাকিগুলো কোনোটার সাথে মিলছে না। পলিটিক্যাল সিস্টেম আমরা জানি ডেভিড স্ট্যানের আইডিয়া, কাউন্টার এলিট এটা হবসের আলোচনার মধ্যে আমরা এইসব পাইনি। সার্কুলেশন অফ এলিট কার্ল মার্কস, এটা তো হবে না স্যার, এটা তো প্যারেটোই হবে, তো কার্ল মার্কস তো হবে না, তো এই কারণে এটাই ঠিক হবে, ঠিক আছে, বাকিগুলো ভুল আছে। 46 নম্বর কোয়েশ্চেন বলছে হু প্রোপাউন্ডেড দ্য আইরোল অফ অলিগার্কি ইন দ্য স্টাডি অফ পলিটিক্যাল এলিটস। তো এটা রবার্ট মিশেলস হবে, রবার্ট মিশেলস বানাটা এখানে ঠিক আছে, বাকিগুলো তো সব জায়গায় ভুল ছিল। তো আইরোল অফ অলিগার্কি এখানে দেখে নিও ভালো করে, আর কি বলবো। মহারাষ্ট্রের কোয়েশ্চেন দেখো 2017 সালে এলিট থিওরি অফ ডেমোক্রেসি বিলিভ দ্যাট আ স্মল মাইনরিটি অফ দ্য ইকোনমিক এলিট অ্যান্ড পলিসি প্ল্যানার্স হোল্ড পাওয়ার।
এলিট থিওরি অফ ডেমোক্রেসি বিশ্বাস করে যে কি, যে গণতন্ত্রের যে অভিজাত তত্ত্ব, সেটা বিশ্বাস করে যে একটি আহ, সংখ্যালঘু আহ, যে অভিজাত এলিটদের একটি অর্থনৈতিক সংখ্যালঘু কি বলছে, এবং পলিসি প্ল্যানার হোল্ডস পাওয়ার, এবং তারাই হচ্ছে কিন্তু ক্ষমতা দখল করে। অর্থাৎ এটা সংখ্যালঘু গোষ্ঠী যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারাই বেসিক্যালি কি করে, যে পলিসি প্ল্যানটা করে এবং তারাই ক্ষমতা দখল করে। জানি একেবারে সত্যি কথা, ঠিক আছে, এটা একেবারে সত্যি কথা। Elitist theory of democracy believes that the elite in the society have resources, skills and intelligence to make government work. এটাও ঠিক। আমরা জানি যারা এলিট থিওরি, গণতন্ত্রের যারা এলিট থিওরি আছে, তারা আমরা কি জানি, গণতন্ত্র আমরা জানি যে তারা এখানে তারাই তাদের রিসোর্স আছে, তাদের স্কিল আছে, তাদের ইন্টেলিজেন্স আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে। তো এই সমস্ত কারণে আমরা জানি কি, যে এই সমস্ত কারণে আমরা জানি যে তারা কিন্তু ক্ষমতাটা কন্ট্রোল করে থাকে। সো ইট ইজ ভেরি মাচ ট্রু। হ্যালো, হ্যালো, আমি কনসেন্স টিচিং এর জন্য ফোন করেছিলাম। আচ্ছা আমি ক্লাস করাচ্ছি এখন, আমি ক্লাসের শেষে ফোন করছি, কেমন? আচ্ছা, তো এখানে আমরা জানি যে এগুলো সবই ঠিক। 3 নাম্বারটা দেখো কি বলছে, এলিট থিওরি অফ ডেমোক্রেসি বিলিভ দ্যাট দেয়ার আর টু টাইপ অফ এলিট, গভর্নিং এলিটস এন্ড নন গভর্নিং এলিটস। এটাও ঠিক যে একজন শাসন করছে সে লায়ন, যে শাসন করছে না সে হচ্ছে ফক্স। 2 ধরনের এলিটস আছে, তো একটা নিচের দিকে আছে, একটা উপর দিকে আছে। নিচেরটাকে সাব এলিটও বলতে পারো, এটা কন্ট্রোলেও থাকে, তো সাব এলিটও বলতে পারো এদেরকে, ঠিক আছে। তো এরা আমরা জানি এটাই বাস্তবতা। তো এটা এটা আমরা জানি 1 2 3 এই কারণে সঠিক উত্তর। তো 1 2 3 এখানে আছে সঠিক উত্তর। 48 নম্বর কোয়েশ্চেন বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট কোড। এখানে এলিট থিওরি ডেমোক্রেসি অপোজ দ্য ভেরি কনসেপ্ট অফ মাস পার্টিসিপেশন। ঠিক, মাস পার্টিসিপেশন এর প্রয়োজন নেই, মাস পার্টিসিপেশন হলে মানে আমরা জানি যে এটার কথা তারা বলে। এই কারণে দেখো এক আর কারেক্ট বলছে আবার, হ্যাঁ তো কারেক্ট দিতে হবে, ঠিক। তো এখানে হচ্ছে এলিট থিওরি অফ ডেমোক্রেসি অপোজ, বিরোধিতা করে যে না, আলটিমেটলি কি হয় যে মাস পার্টিসিপেশনের দরকার নেই, মাসরা শাসন করতে পারে না, তাদের স্কিল নেই, তাদের নেটওয়ার্ক নেই, তাদের তাদের শাসন করার মতো রিসোর্স নেই। কারণ এটা তো একটা সেবামূলক কাজ, এক প্রকার এটা ধরে নিয়েছে যে যে এটা হচ্ছে সেবামূলক কাজ, জনগণকে এখানে সার্ভিস দেওয়ার কাজ। এখানে তো তোমার সেই স্যালারি পাবে, তুমি সেই স্যালারিতে তোমার হয়তো সংসার চলবে না, স্বাভাবিকভাবেই তোমার নিজস্ব এখানে ইনকাম থাকতে হবে, তোমার নিজস্ব তোমার সেখানে নিজস্ব সেখানে রিসোর্স থাকতে হবে। তোমার পরিবারকে, তুমি যখন রাজনীতিতে চলে আসবে তখন তোমার পরিবারকে দেখাশোনার জন্য সেখানে তার ক্যাপাসিটি থাকতে হবে। তো সেগুলো কে করবে? সেগুলো তোমাকেই যদি করতে হয় তাহলে তো তুমি রাজনীতির জন্য ফিট নও। এবার যদি তুমি এটা করতে আসো তাহলে তো তুমি দুর্নীতি করবে। তুমি যদি তারপরেও রাজনীতিতে আসো তাহলে তো তুমি তো দুর্নীতি করবে। তাহলে দুর্নীতি করার জন্য তার মানে তুমি রাজনীতিতে এসেছো, তার মানে কোনো রকম ভাবেই তুমি কিন্তু দেশ শাসন করার জন্য ফিট নও। তাহলে এখানে গণতন্ত্রের ব্যর্থতাটাকে তুলে ধরার জন্য সে কিন্তু উঠে আসে। তো কোনো রকম ভাবে তার মানে এলিটরা এটা কথা বলে না। তাহলে বলে এলিটরা কি বলেন? এলিটরা বলে হয়তো ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের কথা, সেখানে ইলন মাস্কের মতো মানুষের কথা বলে, সেখানে হয়তো হিলারি ক্লিন্টন, সেখানে হয়তো বাইডেনের মতো মানুষদের কথা বলে। কেন? এরা প্রত্যেকে বিজনেসম্যান, নিজস্ব বিজনেস আছে এদের, হাজার হাজার কোটি টাকার এদের বিজনেস আছে, লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস আছে। সেই বিজনেস থেকে তারা নিজেদের বিজনেস করে নিতে পারে, চালিয়ে নিতে পারে। এখন তারা চায় কি, তারা একটা বড় স্বপ্ন দেখে, দেশকে তারা শাসন করবে, পলিটিক্যাল পাওয়ারটাকেও তারা এনজয় করবে, ওটা তাদের ভালো লাগে। তার টাকা পয়সার ঊর্ধ্বে চলে গেছে তারা এক প্রকার, যে আর কত টাকা পয়সা ইনকাম করবে তারা, বা দরকার নেই, তারা এখন পলিটিক্যাল পাওয়ারটাকে এনজয় করতে চায়, বা আরো বড় রকম ভাবে তারা কিন্তু লং রানে তাদের নিজেদের পরিবারের যে আভিজাত্য সেটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, পরিবারটিকে এক প্রকার নতুন একটা চ্যালেঞ্জের মুখেও কিন্তু দাঁড় করিয়ে দেয়। তো এগুলো আমরা জানি। তো এগুলো হচ্ছে কি এলিট থিওরির গল্প। জানো তোমরা যে অ্যারিস্টটল পড়তে গিয়েও আমরা এটাই দেখলাম, যে অ্যারিস্টটল পড়তে গিয়ে অ্যারিস্টটল এটাই বললেন, যে তিনি বললেন যে গণতন্ত্রী তিনি এক প্রকার পার্টিসিপেশনের কথা বলছেন, সবকিছুই মেনে নিচ্ছেন, গিয়ে বলছেন শেষের দিকে কি না, যাদের কোয়ালিটি আছে তারাই নাকি সেখানে কিন্তু ডিসিশন মেকিং প্রসেসে পার্ট হবে। তো সেখানে কোয়ালিটির উপর যখন তিনি জোর দিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তিনি সে অভিজাতদের উপরই জোর দিচ্ছেন, অর্থাৎ এলিট সেখানকার এক প্রকার, যাদের ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে, যাদের কাছে দাস আছে। তো দাস আছে বলে তাকে তাকে কাজ করতে হয় না, তার কাজগুলো দাস করে দিচ্ছে। যেহেতু তার কাজগুলো দাস করে দিচ্ছে তাহলে তার এখন ভাবনা চিন্তাও করতে হয় না, সে মানে নিজের জন্য নিজের ভাবনা চিন্তার কাজগুলো সে কিন্তু খুব সাধারণভাবেই হয়ে যায়। বাকি সে এখন কোয়ালিটেটিভলি ভাবতে পারে দেশের জন্য, সমাজের জন্য। তো ওখানেও আমরা এই গল্পগুলো শুনে এসেছি, অ্যারিস্টটলের গল্প এখানে শুনে এসেছি এগুলো। তো ওগুলোই এখানে স্বাভাবিক কতগুলো বিষয়। 2 নম্বর বলছে এলিট থিওরি অফ ডেমোক্রেসি অপোজড এজিটেশনাল মেথডস ইন ডিফেন্স অফ ডেমোক্রেটিক অ্যাজ দে বিলিভড দ্যাট ইট উড ক্রিয়েট ইমব্যালেন্স। এলিট থিওরি অফ ডেমোক্রেসি অপোজড এজিটেশনাল মেথড, এজিটেশনাল মানে আন্দোলনকারী যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে তারা বিরোধিতা করে। ঠিক, এটা ঠিক। এলিট যখন বলছো তুমি তখন এগুলোর বিরোধিতাই তারা করবে, কারণ কোনো রকম ভাবে তারা চায় না যে মাস একটা বড় ধরনের আন্দোলন করুক এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা সেখানে কি করুক, যে ডেমোক্রেসিকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিক বা পাওয়ারটাকে কন্ট্রোলে নিয়ে নিক, এবং সে কোনো রকম ভাবে তারা দেশটাকে চালাক। ওরা ধরেই নিয়েছে এক প্রকার যে এরা দেশ চালানোর জন্য অযোগ্য। এটা তো হবে না।
তিন নম্বর বলছে কি elitist theory of democracy believe that in democracy the people have a right to choose one of the competing elites as their few ruler। এটাও ঠিক, যে যখন আমি ধরে নিচ্ছি গণতন্ত্রে অভিজাতরাই হচ্ছে শাসন করার অধিকারী, কেন? কারণ এখন আমাদের গণতন্ত্রের দিকে তাকাও, নির্বাচনে লড়াই করতে হলে তোমাকে নির্বাচন কমিশনের ম্যাক্সিমাম খরচ বেঁধে দিয়েছে একটা বড় লোকসভা কনস্টিটিউয়েন্সির জন্য 70 লাখ টাকা। তাহলে 70 লাখ টাকার বেশি তুমি খরচা করতে যদি নাও পারো, বা যদি ওটাই যদি একটা মাপকাঠি হয়, 70 লাখ টাকা খরচা করলে তুমি সেখানে নির্বাচনে একটা বড় তোমার ঠিকঠাক ভাবে প্রচারটা তুমি করতে পারবে, ধরে যদি তিনি নিয়েছেন, তাহলে 70 লাখ টাকা খরচা করার তো সবার ক্ষমতা নেই। তাহলে 70 লাখ টাকা কে খরচা করবে? যার সামর্থ্য আছে সে করবে। হয়তো আমারও সামর্থ্য আছে যে আমি হয়তো বলতে পারি যে হয়তো ব্যাংকের কাছ থেকে ধার নিতে পারি, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিতে পারি, কিন্তু ওরাও তো আমার অন্য ধরনের একটা সামর্থ্য দেখবে না। আমার হয়তো টাকা না থাকতে পারে অ্যাকাউন্টে, আমার হয়তো জমি জায়গা না থাকতে পারে, কিন্তু আমার কোয়ালিটি যদি থাকে তাহলে তারা সেটার উপর কিন্তু বাজি রাখবে তারা। কিন্তু সেটাও যদি আমার না থাকে তাহলে আমি টাকা পাবো কোথায়? তার মানে আমার কোনো কোয়ালিটিই নেই সেখানে। তো ফলে কি হবে যে আমি কারো কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়েও কিন্তু সেখানে নির্বাচনে লড়াই করতে পারবো না, 70 লাখ টাকা কেউ আমার উপর বাজি রাখবে না। তো ফলে কি হচ্ছে, আমি জিততে পারবো না। এবার আমি জিততে না পারলে কি হবে? আমি হয়তো আমার মতো করে শাসন ব্যবস্থা পাবো না। তো গণতন্ত্রের বিশেষত্ব এটাই, যে আমি কিন্তু আমার মতো করে শাসন ব্যবস্থা পাবো না। তো 70 লাখ টাকা যারা খরচা করতে পারবে, তাতে তারা রিসোর্স ম্যান, যারা রিসোর্স প্রচুর আছে যারা, তো তারাই গিয়ে শাসন করবে আলটিমেটলি। তো এটাই হচ্ছে গণতন্ত্রের এলিট থিওরির কিন্তু বেসিক বক্তব্য। তো এখানে আমরা এই 1 2 3 এই কারণে কিন্তু সঠিক দেখতে পাচ্ছি। 49 নম্বর কোয়েশ্চেন বলছে কি, দ্য বুক পলিটিক্যাল পার্টিজ আর সোশিওলজিক্যাল স্টাডি অফ অলিগার্কি টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি ইজ রিটেন বাই রবার্ট মিশেলস হবে। দেখো তোমাদের আজকে যে মেটেরিয়ালটা দিয়েছি, যারা পাওনি আগে কখনো মেটেরিয়াল, তো আজকে যে মেটেরিয়ালটা দিয়েছি সেই মেটেরিয়ালে দেখো এখানে এই বইগুলোর নাম মেনশন করা হয়েছে, ঠিক আছে? যে রবার্ট মিশেলসের লেখা আরো বইগুলো যেগুলো আছে, মানে একাধিক বইয়ের নাম সেখানে মেনশন করা হয়েছে, তো সেখানে ওগুলো কিন্তু পেয়ে যাবে। 50 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু পুট ফরওয়ার্ড দ্য কনসেপ্ট। আবার নতুন কোয়েশ্চেন্স, রিপিট কোয়েশ্চেন্স কি দিয়ে বলবো আর, এটাও রিপিট কোয়েশ্চেন্স, একই বিষয়। এটা চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট ভিলফ্রেডো প্যারেটোস ভিউ অফ পলিটিক্যাল এলিটস? রিয়েল পাওয়ার অফ দ্য এলিটস ইজ বিকজ অফ দেয়ার অর্গানাইজেশনাল ক্যাপাসিটি। কি বলছে দেখো আগে কি বলেছে, 3 আর 4 নাম্বারটা ঠিক। রিয়েল পাওয়ার অফ দ্য এলিটস ইজ বিকজ অফ দেয়ার অর্গানাইজেশনাল ক্যাপাসিটি। এখানে প্রশ্ন বলেছে পলিটিক্যাল এলিটস অর্গানাইজেশনাল পাওয়ারের জন্য। এটা কে বলেছে? প্যারেটো বলেছে। প্যারেটো এই কথা বলেনি। যখন এখানে অর্গানাইজেশনের কথা বলেছে তখন একমাত্র অর্গানাইজেশনের কথা আমরা জানি যে সেখানে মিলসকেই বলতে শুনলাম আমরা, অন্য কাউকে তো বলতে শুনলাম না অর্গানাইজেশনাল পাওয়ারের কথা। তাহলে ইনি কিন্তু ওই গ্রুপেরই কথা বলেছেন। এখানে কিন্তু গ্রুপ মানে হচ্ছে ব্যক্তির গোষ্ঠীর কথা বলেছেন, কিন্তু সংগঠনের কথা তিনি এখানে বলেননি। তো এটা তো হবে না। দ্য এলিট গ্রুপ ডিপেন্ডস অন অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি, এটাও হবে না। এলিট গ্রুপ, কারণ ভিলফ্রেডো প্যারেটোকে আমরা বলতে শুনিনি, এটা আমরা মিলসের উপর পাবো। যে অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি, অর্গানাইজেশন যে রকম ভাবে ফাংশন করছে সেখানে যদি তুমি চলে যাও তাহলে তুমিও এলিট হয়ে যাবে। তো আমেরিকার যে সমস্ত ইনস্টিটিউশনগুলোর কথা তোমাদের বললাম, ঠিক আছে, এইগুলো। 3 নম্বর বলছে, দেয়ার ইজ অলওয়েজ আ সার্কুলেশন বিটুইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ গভর্নিং এলিটস ইটস সেলফ অ্যান্ড বিটুইন দ্য এলিটস অ্যান্ড পপুলেশন। এটাও আমরা জানি যে গভর্নিং এলিটসদের মধ্যে, ক্যাটাগরিজ অফ গভর্নিং এলিটসের মধ্যে একটা সার্কুলেশন চলছে, এবং হচ্ছে এলিট এবং পপুলেশনস এর মধ্যে একটা কিন্তু সার্কুলেশন চলছে। তো এটা আমরা জানি, এটা হয় ঠিকই। 4 নম্বর দেখো কি বলছে, দে ইচ ইন্ডিভিজুয়াল ইন সোশ্যাল লাইফ ক্যান ব্রডলি বি ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ, নেমলি লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল। লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল। তো লজিক্যাল মানে কি হচ্ছে? লজিক্যাল মানে হচ্ছে যারা যুক্তিকে মান্যতা দিতে পারে, যুক্তিকে মান্যতা দিয়ে যারা হয়তো নিজেকে সমৃদ্ধশালী করেছে, বা যুক্তিকে মান্যতা দিয়ে যারা হয়তো খুব বেশি লাভবান হয়েছে, বা বলতে পারো যুক্তিকে মান্যতা দিয়ে এক প্রকার মানুষকে কন্ট্রোলও করতে পারছে। যুক্তি সব জায়গায় প্রয়োগ করতে পারো। নন লজিক্যাল তারা যে নন লজিক্যালি ফাংশনস করছে, তাদের নিজেদের লিভিং স্ট্যান্ডার্ড বলে কিছু নেই, যা মন চাইছে তাই করছে, সেটা হয়। তো কিন্তু এলিটরা কিন্তু নিজেদেরকে যথেষ্ট রকম ভাবে কন্ট্রোল করে। তারা তাদের খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল রাখে, তারা তাদের পোশাক পরিচ্ছদের মধ্যে কন্ট্রোল রাখে, তারা তাদের কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখে, তারা তাদের সোশ্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে কন্ট্রোল রাখে। তারা ভীষণ রকম ভাবে তারা সেটাকেই প্র্যাকটিস করে, যেটা দিয়ে মানুষ প্রভাবিত হয়। যদি সে দেখে যে আমি এখন যদি একটা ব্লেজার পরে থাকি এবং সেটা পরছি বলে মানুষ এখন আমার দিকে আমার কথা শুনতে বেশি পছন্দ বোধ করছে, কারণ মানুষ আপনারা এটাই চায় যে যারা ব্লেজার পরে তারা হয়তো একটু মানে শিক্ষিত বলে প্রমাণ হয়। তো তুমি ধরো তো ব্লেজার পরা মানুষটাকে, একই কথা হয়তো আমিও বলছি সাধারণ একটা ড্রেস পরে, অন্যজন ব্লেজার পরে হয়তো বলছে, তুমি দেখবে তোমার রেসপেক্টটা কিন্তু সেই মানুষটার প্রতি বেশি যাবে, বা তোমার হয়তো বিশ্বাস যে লজিকের প্রতি, যখন যে আমি যেটা বলছি সেটা কি গুরুত্ব, সেটাই সত্য নাকি ওটা সত্য, যখন ওনারটা সত্য, যখন তুমি সত্যটাকে গ্রহণ করবে তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওনারটাকেই নেবে, কারণ একটা ব্লেজার পরে কথা বলছেন। তো ওনার সেই ব্যাপারটাকে তুমি ভ্যালুস দেবে, ওনার কথাটাকে ভ্যালুস দেবে, এটাই হয় হিউম্যান বিং এর নেচার এটা।
ওনার ওনার দেখবে যে কথা বলার মধ্যে দেখবে একটা শালীনতা থাকে, ধীরে কথা বলবে, শান্তভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, পজিটিভ কথা বলবে, নেগেটিভ বলবে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। যত বেশি করে পারবে দেখবে অনেক মানুষকে সেখানে রিলেট করে কথা বলবে, রেফারেন্স দিয়ে কথা বলবে। প্রয়োজনীয় রেফারেন্স মানে এমন নয় যে যখন তখন রেফারেন্স দিয়ে দেবে, যতটা প্রয়োজন ততটা রেফারেন্স দেবে, যতটা প্রয়োজন নয় ততটা রেফারেন্স দেবে না। যদি দেখে যে সেখানে নিজেকে সে সব বড় করতে হবে, তাহলে যারা সিনিয়র আছে তাদের বারবার নাম গ্রহণ করবে, নাম উচ্চারণ করবে, তাদের প্রশংসা করবে। ঠিক আছে, মানে সত্যি মানে যেগুলো সে তার দ্বারা পেয়ে, এমন নয় যে সেটা মিথ্যে কিছু বলবে যেটা আলটিমেটলি ধরা পড়ে যাবে, ওটা নয়। জেনুইন যে সেটা কারো দ্বারা হয়তো কিছু শিখেছে, কারোর কাছ থেকে কিছু শিখেছে, তাহলে বলবে যে আমি অমুকজনের কাছ থেকে এই জিনিসটা শিখেছি, উনি বলেছেন, বারবার সেখানে তার নাম নিয়ে আসবে। এটা বলার মধ্যে দিয়ে কি করবে, এটা বলার মধ্যে দিয়ে ওনার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিজের স্বীকৃতিটাও আদার করে নেবে। কারণ কোনো মানুষের মধ্যে যদি কোনো খারাপ কোয়ালিটিস থাকে, তখন সেই খারাপ কোয়ালিটিসটা সে দেখবে না, ফিল্টার করে শুধু ভালো কোয়ালিটিসটা নিয়ে নেবে। কোনো একটা মানুষ হয়তো ভালো মন্দ দুটোই বলেছিল, কিন্তু সে নিজের মতো কথাটাকে ফিল্টার করতে শিখবে, যে কোনটা বলবো আমি, কোনটা বলবো না। ঠিক আছে, যে ওনার পজিটিভটা নেবো, নেগেটিভটা নেবো না, এই ধরনের। তো এগুলোর মধ্যে তার মধ্যে না চলে আসে, যখন সে একটা বড় লক্ষ্যে যখন এগোনোর চেষ্টা করে, তখন তার অ্যাটিটিউডের মধ্যে, তার অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে, তার বিহেভিয়ারের মধ্যে তুমি এগুলো দেখতে পাবে। যে কথা যখন বলছে তখন দেখবে সিনিয়র যারা আছেন, টিচার যারা আছেন, বন্ধু যারা আছেন, তাদেরকে সবসময় অ্যাকনলেজ করে কথা বলছে, তাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলছে, তাদেরকে জ্ঞানকে সবসময় রেসপেক্ট করছে, করার মধ্যে দিয়ে সে নিজের জায়গাটাও ধীরে ধীরে কিন্তু ওদের মধ্যে খোদাই করার চেষ্টা করছে, ওই গ্রুপের মধ্যে খোদাই করার চেষ্টা করছে। সে দেখবে বড় বড় মানুষদের সঙ্গে মিশবে, সে বড় কিছু নিয়ে চর্চা করবে, তার একটা বড় ভিশন আছে, সেগুলো সে বারবার সেখানে সে প্রমাণ করার চেষ্টা করবে। একটা লজিক্যাল ডিসিপ্লিন। তো এখানে তোমরা দেখবে যারা ওই এলিট হয়, তাদের এলিটের কালচারের মধ্যে থাকে। আর যারা এলিট হতে চায় না, যারা এক প্রকার জাস্ট ওই মানে সাধারণ জীবন যাপন করে, জাস্ট মানে এখনো বাস্তবতা তার মধ্যে প্রবেশ ঘটেনি, বাস্তবিক শিক্ষা তার মধ্যে শিক্ষার প্রবেশ ঘটেনি, তারা দেখবে কি, তারা দেখবে এক প্রকার হিউম্যান নেচারটিকে তার মানে বোঝা যাবে সে এখন বুঝে উঠতে পারেনি, এবং কোনো রকম ভাবে তার এলিট হওয়ার নইলে কোনো ইচ্ছে নেই। এক প্রকার হয়তো ওইটাও প্রমাণ হয় যে সে এক প্রকার অলসও বটে। তো ফলে দেখবে তার অলসতা ধরা পড়বে তার ড্রেসের মধ্যে, যে সে ক্যাজুয়াল ড্রেস পরে এসেছে, সে ক্যাজুয়ালি সেখানে জুতো পরে চলে এসেছে, সে ক্যাজুয়ালি সেখানে কথা বলছে, সে ইললজিক্যাল সেখানে কথা বলছে, ইররেলিভেন্ট কথা বলছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করছে সেখানে, সে খাবার দাবারের মধ্যে কোনো ঠিক নেই, ঘুমানোর মধ্যে কোনো ঠিক নেই। হুম। এই যে সমস্ত কিছু বিষয়গুলোর মধ্যে, বা বন্ধু বান্ধবের যে গ্রুপটা, সেই গ্রুপটাও দেখবে একটা একটা বকাটে গ্রুপের সঙ্গে মেলামেশা করছে, এগুলো কিন্তু দেখবে উঠে আসে। কিন্তু এখান থেকে যে সে যখন নিজেকে বের করে নিয়ে গিয়ে যখন দেখবে একটু খরচ করে, একটু যখন কৃপণতা দেখায়, কৃপণতা মানে যে একেবারে হিসাব কষে খরচা করছে, প্রত্যেকটা খরচের পেছনে সে ক্যালকুলেশন করছে, লাভ ক্ষতির অঙ্ক কষছে, তখন তোমরা দেখবে যে সেখানে কিন্তু সে এলিটের পর্যায়ে যাওয়ার একটা ওর ইচ্ছে আছে। সে ইনভেস্ট করছে, যখন দেখবে যে একটা ড্রেসের পেছনে ইনভেস্ট করছে, সে একটা জুতোর পেছনে ইনভেস্ট করছে, সে সেখানে তার একটা ল্যাঙ্গুয়েজের পেছনে ইনভেস্ট করছে, সে সেখানে একটা কম্পিউটার স্কিলের উপর ইনভেস্ট করছে, সে সেখানে তার আরও বিভিন্ন ধরনের যে মেথোডোলজিক্যাল যে সমস্ত মানে যেটা করছে সেটার মেথডটা জানার জন্য আরও বিভিন্ন ধরনের স্কিলসের উপর যখন সে ইনভেস্ট করছে, প্রচুর রকমভাবে নিজেকে সে তখন কম্পিট করাচ্ছে, নিজেকে নিজেকে মানে কি বলবো, যে বিভিন্ন রকমভাবে সে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে বারবার ইনভলভ করাচ্ছে, তখন তোমরা বুঝে যাবে যে সে তার একটা বিশাল বড় লক্ষ্য আছে, সেই লক্ষ্যের জন্য সে কিন্তু ফাইট করছে। তোমাদের মধ্যে এখানে আছে অনেকে, হয়তো তোমরা এটা করো। আবার অনেকে দেখবে যে আমাদের যারা আমরা একাডেমিক্সে আছি, একাডেমিক্সে অনেক টিচার তোমরা পাবে, দেখবে এই ধরনের কিন্তু তাদের জীবনযাপন আছে। এই ধরনের জীবনযাপন আছে। তারা হয়তো বাড়িতে হয়তো একটুখানি সাধারণ খাবার দাবার খায়, আমি বলবো না যে সবাই, কিন্তু তারা বাইরের খরচাটা খুব ভালোভাবে করে। কেন? কারণ জানে যে সোশ্যাল নেটওয়ার্ক বিল্ড করতে আমার খুব সাহায্য করবে, সেটা আমার সেটা দেখেই মানুষ প্রশংসা করবে। তারপরে একটা পজিশনে পৌঁছে গেলে তখন বাড়ির ভেতরকার পার্টটাও ঠিক করে নেবে সে। তো ধীরে ধীরে কি করার চেষ্টা করে, এরকম ভাবে প্রচুর নিজেকে সে কিন্তু মাঠে নামিয়ে নিয়ে এসে নিজেকে ইনভেস্ট করে নিজেকে কিন্তু তৈরি করার চেষ্টা করে। এগুলো তার প্রমাণ করে যে তার একটা বড় দূরদর্শিতা আছে। সে সবসময় বড় বড় চ্যালেঞ্জ নিতে নেয়, বড় বড় চ্যালেঞ্জ নেয়। সে সবসময় দেখবে যে আত্মবিশ্বাসের সঙ্গে বড় বড় কথা বলে। কারণ বড় বড় কথা সে যখন সে বলে, মানে একেবারেই ভাববে না যে সে একেবারেই, মানে যারা একেবারেই বড় বড় কথা বলে মিছিমিছি প্রশংসা করে তাদের কথা ছেড়ে দাও, মানে তাদের বা শুধু হয়তো ওটাই করছে বাকিগুলো কিছু করছে না, তাদের কথা ছেড়ে দাও। কিন্তু সবকিছুকে ব্যালেন্স করে সে যখন বড় বড় কথা বলছে, অনেক বড় বড়, যেটা হয়তো সেখানে এক্সপেক্ট করা যায় না বা আমরা এক্সপেক্ট করি না হঠাৎ করে, কিন্তু যখন সে বলছে তখন তার মানে সে কোথাও গিয়ে একটা একটা চ্যালেঞ্জ তার মানে নিয়ে নিয়েছে, যে সে জানে, বুঝে গেছে, এটা এই নিয়মটা বুঝে গেছে যে তুমি হার্ডওয়ার্ক যদি করো
তুমি কিন্তু রাস্তায় যদি চলতে থাকো তাহলে তোমার ডেস্টিনেশন কিন্তু আসবে, যেখানে তুমি পৌঁছতে চাইছো হয়তো তুমি 2 দিন তোমার লেট হবে পৌঁছতে, কিন্তু তুমি পৌঁছবে, তোমার খালি ডেস্টিনেশনটা তোমাকে ঠিক রাখতে হবে। সো এলিটদের কথা যখন আমরা বলি তখন দেখবি এলিটরা এই ধরনের একটা লং রান একটা তাদের ভিশন থাকে, এবং অলওয়েজ তারা কি করে নিজেদের ইকোনমিক ক্যাপাসিটিটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে, ইকোনমিক ক্যাপাসিটি, কারণ ওটাই আলটিমেটলি ইকোনমিক এবং বিশেষ করে সোশ্যাল ক্যাপাসিটি, ইকোনমিক এবং সোশ্যাল ক্যাপাসিটিটাকে ভীষণ স্ট্রং রাখার চেষ্টা করে, যে সোসাইটাল নেটওয়ার্ক, বন্ধু বান্ধব বোঝে, মানে পৃথিবীতে সব থেকে তারাই বেশি শক্তিশালী যারা হচ্ছে মানুষের সাইকোলজিটাকে বুঝে তার নিজের নিডের সঙ্গে সেটাকে কিন্তু অ্যাকোমোডেট করতে পেরেছে। তো এটাকে অ্যাকোমোডেট করে যে নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে তারা হচ্ছে কিন্তু এলিট। একটা সময় গিয়ে সে দেখবে একটা বড় পজিশনে যাবেই যাবে, সে আটকাতে পারবে না তুমি তাকে। অফকোর্স সে যেটা সে তার যে এরকম ভিশন আছে সেই পর্যায়ে সে পৌঁছবে। তো নেটওয়ার্ক, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু এনার্জি আছে, সেই এনার্জির তুমি কোনটা নেবে এবং কতটা তুমি নেবে, কিভাবে নেবে, এটা তোমার যদি দেখার ক্ষমতা থাকে, অর্থাৎ তোমার অফকোর্স তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাইছো সেটার উপরেই নির্ভর করে সেটা, যে তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। তো আমি যেমন সবাইকেই বলি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো বিহেভিয়ার করো, প্রত্যেকে বলি তোমাদের যে ভালো বিহেভিয়ার করো, প্রত্যেকের সবসময় চেষ্টা করো যে নেগেটিভ সাইডটাকে না দেখার। একটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, নেগেটিভটাকে সাইলেন্টলি সেটাকে তুমি ইগনোর করো, কারো সম্পর্কে গিয়ে কারোর কাছে গিয়ে সেটাকে ইগনোর করার দরকারও নেই, মানে সমালোচনা করারও দরকার নেই, পিঠ পিছনে বলার দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই এই কোয়ালিটিটা আছে, আমার মধ্যে, তোমার মধ্যে, সকলের মধ্যে আছে। পজিটিভলি সেখানে পজিটিভটাকে নাও, নেগেটিভটাকে সেখানে সাইলেন্টলি এটাকে ইগনোর করো, বুঝতে দেওয়ার দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ যে এটা নেগেটিভ, উনি দেখতে পাচ্ছ এটা ভুল বলছে, দেখতে পাচ্ছ এটা লোকের তোমার সামনে এসে নিন্দা করছে, সমালোচনা করছে, কিন্তু তুমি কখনো সেটাতে সায় দিও না, চুপচাপ সেটাকে শোনো, শুনে তুমি জাস্ট উনি যেটা পজিটিভ কথা বলেন ওগুলো নয়, নেগেটিভ গুলোকে ডিলিট করে দাও। এইরকম করে বোঝার চেষ্টা করো যে ওই মানুষটার পজিটিভ গুণগুলোকে নিয়ে ওর মধ্যেই পজিটিভ এনার্জিটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, এবং একটা নেটওয়ার্ক তৈরি করে রাখো, এবং বোঝো যে ওকে আমি আগামী দিনে কিভাবে কাজে লাগাতে পারি, তার সঙ্গে আমার কিভাবে বন্ধুত্ব হলে আগামী দিনে আমিও হয়তো হেল্প করবো, আমিও উন্নতি হলে সে শিখবে, সে উন্নতি হলে আমি তার কাছ থেকে শিখবো। কারণ এটা একটা সোশ্যাল সায়েন্সের এরিয়া, এখানে মানে ওই যে বলে তোমাদের অনেকবার বলি যে একবার তুমি যদি মানে কষ্ট করে সিঁড়ি বেয়ে যদি উপরে উঠতে উঠতে যদি একবার ছাদে উঠে যাও, তারপর তুমি যতটা হাত তোমার মেলতে পারবে দুনিয়াটা তোমার, ঠিক আছে, এখানে অফুরন্ত এখানে সুযোগ আছে, অফুরন্ত। কিন্তু আমরা ওই কষ্টটাই করতে চাই না, আমরা সবসময় নেগেটিভ খবর নিয়ে চর্চা করি, হ্যাঁ, নেগেটিভ যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ বিষয়টাকে নিয়ে বেশি চর্চা করি, ফলে কি হয়ে যায়, নেগেটিভ খবর বিক্রি করে, নেগেটিভ বিষয় বিক্রি করে যে মানুষগুলো লাভবান হয় তারা হয়তো লাভবান হয়, কিছু মানুষের নেচারের কারণেও তারা নেগেটিভিটিটাকে চর্চা করে। তো ওটাতে আমরা যখন নিজেকে জড়িয়ে ফেলি তখন কি হয় যে আমরা এলিটার হতে পারি না। তো এলিট না হওয়ার এগুলো কতগুলো কারণ। তো এলিটদের জীবনযাত্রা এই কারণে দেখবে যে অনেকটা লজিক্যাল। তো এই লজিক্যাল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সব লজিক মেনে তারা ফাংশনস করে, তারা তাদের নিজেদের জীবনের মধ্যে লজিককে ভীষণভাবে ভ্যালুস দেয়, এবং এই লজিকগুলো হচ্ছে এটাই যে সব থেকে বেশি সোশ্যাল ক্যাপিটালটাকে তারা কাজে লাগায়, নেটওয়ার্কটাকে কাজে লাগায়, যে সে প্রত্যেকের মধ্যেই কিছু সম্ভাবনা খুঁজে পায়, এবং সেই সম্ভাবনাটাকে সামনে রেখে সে কি করে, সামনে রেখে তার সঙ্গে তার বন্ধুত্বটাকে সে জিয়ে রাখে, শত্রুতা করে না, বন্ধুত্বটাকে জিয়ে রাখে, এবং সেই বন্ধুত্বটাকে সে আগামী দিনে গিয়ে কি করে, কোনো একটা কাজে হয়তো তার লাগিয়ে যায়, হয়তো তার জীবনে কাজে আসবে না, তার ছেলে মেয়ের জীবনে কাজে আসবে। তো এতটা সে দূরদর্শী। তো এইরকম ভাবে কি করে, সে একটা ভালো বন্ধুত্বপূর্ণ রিলেশন রেখে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং লজিক্যাল জীবন যাপন করে, ইললজিক্যাল নয়, আবেগের বশে নয়। এলিটরা আবেগকে কন্ট্রোল দেয় না। এলিটরা কেউ হয়তো তার নিন্দা করছে বলে এখন তার পেছনের দিকে তেড়ে আসবে, সে এটা করে না। তার এখন সে সমালোচনা করবে, সে প্রশংসা করলে বলেও সে এখন যে নিজেকে গা ভাসিয়ে দেবে এটাও করে না। যে কেউ আমার প্রশংসা করছে যে দেখতে তুমি খুব সুন্দর, তুমি তোমার জামাটা খুব সুন্দর, তোমার পোশাকটা খুব সুন্দর, হেন সুন্দর তেন সুন্দর, এই যেগুলো আমাদের বলে বলে আমরা কি হই, তারপর সারাদিন ধরে এই সৌন্দর্যের অমুকজন আমাকে অমুক বলেছে, তমুকজন আমাকে তমুক বলেছে বলে আমরা তারপর ওগুলোই ভাবতে ভাবতে আমাদের সারা দিনটা চলে যায়। এলিটরা কিন্তু এইরকম ভাবেও নিজেদের সময় নষ্ট করে না। এলিটরা ওদের একটা টার্গেটে যতক্ষণ না তারা পৌঁছচ্ছে ততক্ষণ তারা এই সমস্ত আবেগে কিন্তু গা ভাসায় না। তো শুধু সমালোচনা নয়, সমালোচনা থেকে নিজেকে দূরে রাখে না, প্রশংসা থেকেও তারা নিজেকে দূরে রাখে। যে অত্যধিক প্রশংসা কি হয়, যে তোমাকে কিন্তু তোমার নেচার, তোমার ডিরেকশন থেকে কিন্তু সরিয়ে দিতে পারে। তো সেই কারণে তারা সমালোচনার পাশাপাশি নিজের প্রশংসার জায়গা থেকেও নিজেকে দূরে রাখে। প্রশংসা কেউ কিছু বেশি করলে ঠিক আছে, নর্মালি হেসে মুচকি হেসে ঠান্ডা মাথায় সেটা ডিল করে, কোনো আবেগটাকে সেই রকম ভাবে সে কিন্তু এক্সপ্রেস করে না খুব বড় রকম ভাবে, চুপচাপ সেখানে কিন্তু সাইলেন্টলি সেটাকে কন্ট্রোল করে এগিয়ে যায়। কারণ এগুলোই, যেটা জানো তোমরা, যে প্লেটো বলেছিল যে এগুলো হচ্ছে মানুষের উন্নতির পথে বড় বাধা।
সাধারণ মানুষ যারা যারা একেবারেই নিচের দিকে জীবন যাপন করে, যারা দেখবে দিন আনে দিন খায়, যেটা প্রোডাক্টিভ ক্লাস তিনি বলেছিলেন, প্রডিউসার ক্লাস, তো সেই প্রডিউসার ক্লাস তারা কিন্তু নিজেদের এই এই বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। কিন্তু যারা এলিট ক্লাস, যাদের কথা তিনি বললেন যে গভর্নিং এলিটস, সরি গভর্নিং এলিট বলছি, গার্জিয়ান ক্লাসের কথা তিনি বললেন প্লেটো। তো গার্জিয়ান ক্লাসটা কি? গার্জিয়ান ক্লাসকে এগুলোই শেখানো হয়েছিল। সে যেগুলোর মধ্য দিয়ে তার মধ্যে উদ্বেগ তৈরি হয়, ইমোশনস জেনারেট হয়, সেগুলো তার মধ্যে কোনো প্রবেশ ঘটবে না, তার ব্যবস্থা তিনি করলেন কি না, এডুকেশন সিস্টেমটাকে ওই রকম ভাবেই তৈরি করলেন যে এগুলোর থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করলেন। সে মিউজিক শুনবে না, সে সেখানে বাদ্যযন্ত্র শুনবে না, যেগুলো মানুষের মনটাকে হয়তো আবেগ চালিত করে দেয়, ওই সমস্ত জায়গা থেকে তাকে দূরে রাখার চেষ্টা করলেন এবং ওই ধরনের একটা জীবনযাপনের মধ্যে তাকে ফেলে দিলেন। তো ফেলে দিয়ে তিনি কি করার চেষ্টা করলেন, যে সকলের ঊর্ধ্বে মনের উপর কন্ট্রোল পাওয়ার মধ্য দিয়ে, মনের উপর কন্ট্রোল পাওয়ার মধ্য দিয়ে তিনি কি করলেন, যে এক প্রকার কিন্তু ওই টপ পর্যায়ে তাদেরকে টেনে নিয়ে চলে গেলেন এবং তাদেরকেই বললেন যে এরাই হচ্ছে যোগ্য, এরা নেতৃত্ব দানকারী হচ্ছে কিন্তু গোষ্ঠী। ঠিক একই রকম ভাবে তুমিও যদি ভাবছো আগামী দিনে প্রফেসর হবে, তাহলে তুমি কেন প্রফেসর তো অনেক ধরনেরই আছে, অনেক রকম আছে, অনেক প্রফেসর আছে। কোনো প্রফেসর দেখবে সেখানে ঋণের জালে জর্জরিত হয়ে আছে, তারা রাস্তায় দেখবে সেখানে বেরোতে পারে না, তারা ফোন সুইচ অফ করে রাখে। আবার দেখবে কিছু প্রফেসর আছে তারা ওই পোস্ট পজিশনসটার মুহূর্তটা বুঝে গিয়ে এত সুন্দরভাবে সেটাকে ইউটিলাইজ করছে যে তারা বিশ্বের বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে তারা কিন্তু সেখানে নিজেদের নাম যশটাকে আরো বড় এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ফিউচার জেনারেশনের জন্য সেটাকে তারা শক্তিশালী করছে। তার জন্য অবশ্যই তারা অনেক পরিশ্রম করেছে, সংগ্রাম করেছে, পরিবারের বাড়ির লোকের সাথে তারা লড়াই করে, ফাইট করে, কিন্তু করে তারা ওই জায়গায় পৌঁছেছে। সো এগুলো হচ্ছে এলিটদের কতগুলো লজিক্যাল, কতগুলো কালচার, এই কালচারগুলোর জন্য তারা কিন্তু আজকে এলিট হতে পারে। তো তুমিও যদি আজকে এলিট হতে চাও, তাহলে তোমাকেও দেখবে এই লাইফস্টাইলটাই ফলো করতে হবে, এই লজিকগুলোকেই ফলো করতে হবে, এই ডিসিপ্লিনগুলোকেই ফলো করতে হবে, তবেই গিয়ে তুমি সেখানে কিন্তু পৌঁছতে পারবে। সো যখন আমরা এলিট নিয়ে কথা বলি, তখন এই লজিক্যাল, ইললজিক্যাল বা নন লজিক্যাল বিষয়গুলো সেখানে কিন্তু জড়িত। সাধারণ মানুষ, নন লজিক্যাল যারা এলিট, তারা কিন্তু ভীষণ লজিক্যাল জীবনযাপন করে, লজিকের বাইরে তারা বেরোয় না। বিশ্বাসের জায়গাটাকে তারা কম ভ্যালুস দেয়, বিশ্বাস তাদের কাছে কিন্তু কোনো মূল্য নেই। তারা হয়তো এমনি লোক সমাজে দেখানোর জন্য হয়তো করে, বা টু সাম এক্সটেন্ট তাদের মধ্যে থাকে, মানুষ মাত্রায় তার মধ্যে বিশ্বাস থাকবে, কিন্তু তার মধ্যে তার প্রভাবটা দেখবে, তার যে কার্যক্ষেত্রে তার যে প্রভাবটা, সেটা দেখবে লজিকের প্রভাবটা সব থেকে বেশি থাকে তার মধ্যে। সে বিশ্বাসের উপর, ভগবানের উপর সবকিছু ছেড়ে দিয়ে থাকে না, বা কোনো ঐশ্বরিক পাওয়ারের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে কিন্তু জীবনযাপন করে না বা ঘুমায় না বসে, এগুলো কিন্তু সে করে না। বা থার্ড কোনো ব্যক্তি, যে ও তো আছে, সে তো আছে, আমার অমুক বন্ধু আছে, আমার অমুক হাজবেন্ড আছে, আমার অমুক সেখানে বা বান্ধবী আছে, অমুক সেখানে হাজবেন্ড আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ওরা করে দেবে, এই ধরনের, যেটা নিটশে তোমাদের পড়া থেকে অফকোর্স বলবো, যে এক্সিস্টেন্সিয়ালিস্ট থিওরিজ গুলো এগুলো বলার চেষ্টা করে। তো এক্সিস্টেন্সিয়ালিজমের তত্ত্বে তোমরা এগুলো পাবে, যে এই পরের উপর যখনই তুমি নির্ভর করবে, তখন তোমার নিজের অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই যদি অন্য কেউ একজন যদি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে, তাহলেও সেটাও অবশ্যই হেল্প করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এই বিষয়গুলো তোমাকে তারপরও মেনে চলতে হবে, তবেই কি তুমি একটা ইজি স্মুথ তোমার কিন্তু ট্রানজিশন হবে টু দ্য এলিটিস্ট ক্লাস, তবেই তুমি এখানে এসে পৌঁছতে পারবে, আদারওয়াইজ ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর ইউ। তো এই স্ট্রাগলগুলো করতে হবে, চ্যালেঞ্জগুলো জীবনে নিতে হবে। যাই হোক, অনেক কথাই বলে দিলাম এটা প্রসঙ্গে, কারণ অনেকেই তোমরা আছো ইললজিক্যাল জীবনযাপন করো, ইভেন আমিও করি, কারণ হিউম্যান বিং একটা অভ্যাসেও কিছুটা আমাদের টেনে ধরে, সেগুলো পারি না আমরা সেগুলো ছাড়তে। বাট আমাদেরকে প্রত্যেক দিন গীতা পাঠের মতো এগুলো কিন্তু মনে করাতে হবে। গীতা পাঠ যেমন প্রত্যেক দিন করার মহত্বটা হচ্ছে এটাই, যে সারাটা দিন আমি কি করব তার মন্ত্রটা আমি নিয়ে নিলাম, সকালবেলা 1 ঘন্টা বইটা পড়ে, তারপরে আমি কিন্তু ওগুলোকেই মাথায় রেখে সারাটা দিন কিন্তু জীবনযাপন করব, যাতে আমি ভুল পথে পা না বাড়াই। তো গীতা পাঠের মহত্বটা হচ্ছে এটাই, আমাদের যেগুলো ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বা আমাদের হচ্ছে বলতে পারো যে আমাদের সিভিলাইজেশনে যেগুলো হচ্ছে পুরোনো কালচার, তো এগুলো আমাদেরকে কিন্তু শেখায় একটা মানুষকে ডিসিপ্লিনড হতে। যাই হোক, 53 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, নেটে এসেছে আগস্ট 2024 সালে। রবার্ট ডাল অ্যাডভোকেটস কনসেপ্ট অফ পলিয়ার্কি, জানো এটা তিনি বলেছেন। জন প্লামেনাচ argued that if the will of the people is myth, then will of the minority also belong to the same category। এটা ঠিক কি ভুল একটু বলা মুশকিল, এটা নতুন কনসেপ্ট দিয়েছে। কি বলছে দাঁড়াও পড়ি আগে ভালো করে। জন প্লেমেনাচ argued that if the will of the people is the myth, then will of the minority also belong to the same category। তো এটা ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে বলেছে। এখন তিনি ডেমোক্রেটিক কোনো থিঙ্কার্স কিনা কে জানে, এখানে অপশনটা দেখলে বোঝা যাবে। অপশন বলছে তো ঠিকই এ বি হবে, এটা দেখা হয়নি আমার, এ বি হবে, তাহলে এ বি ঠিক আছে, তাহলে এটা তিনি ঠিকই বলেছেন। তার মানে ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে বলেছেন যে যদি মাইনরিটিসদের যদি এখানে
জনগণের যদি শাসনটা যদি এখানে মিথ হয়, এক প্রকার ভুল হয়, তাহলে মাইনরিটিদেরও শাসনটাও এক প্রকার সেই একই ক্যাটাগরিতে বিলং করে। তো এক প্রকার বুঝতেই পারছো যে ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে তিনি এই কথাটা বলেছেন। ঠিক আছে, তিনি ওই এলিটিস কনসেপ্টের এক প্রকার সমালোচনা করছেন। সি নাম্বার বলছে গেতানো মস্কা অ্যাডভোকেটেড দ্য আইডিয়া অফ এলিট থিওরি ইন হিজ ক্লাসিক্যাল ওয়ার্ক দ্য পলিটিক্যাল পার্টিস। তো পলিটিক্যাল পার্টিস আমরা জানি এটা। রবার্ট মিশেল অ্যাডভোকেটেড দ্য আইডিয়া অফ আয়রন ল অফ অলিগার্কি, এটা আয়রন ল অফ অলিগার্কি, এটাও জানি। সি রাইট মিলস অ্যাডভোকেট দ্য আইডিয়া অফ এলিট পাওয়ার ইন হিজ বুক দ্য ম্যানেজারিয়াল রিভলিউশন, এটা তো বলেনি ম্যানেজারিয়াল রিভলিউশন, এটা তো হবে না। ঠিক আছে, জেমস বার্নহামের লেখা এটা, দ্য ম্যানেজারিয়াল রিভলিউশনস, জেমস বার্নহাম, ভালো করে মাথায় রেখো। তাহলে এখানে এ বি আর এখানে কোনটা হবে, এ বি, এখানে এ বি ডি বলছে, সিটা হবে না। গেতানো মস্কা অ্যাডভোকেট দ্য আইডিয়া অফ এলিট থিওরি ইন হিজ ক্লাসিক্যাল ওয়ার্ক দ্য পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস কার লেখা হয়? মিলসের না, রবার্ট মিচেলস। মিশেলসের, মিলস বলছি, মিশেলসের লেখা, তো এটা তো হবে না। উনি গেতানো মস্কা বলেছিলেন রুলিং ক্লাস, রুলড ক্লাস, পলিটিক্যাল ক্লাসের কথা তিনি বলেছিলেন, ওগুলো বলেছিলেন। যাই হোক, তাহলে এটা আমরা দেখছি এ বি ডি হবে। 54 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ আ সাপোর্টার অফ এলিট থিওরি অফ ডেমোক্রেসি। তো এটা হচ্ছে এলিট থিওরি অফ ডেমোক্রেসি, এটা সার্তরি হবে। ঠিক আছে, এখানে বাকি আর কাউকে আমরা দেখছি না। সার্তরির নামটা একটু দেখে নিও, তিনি হচ্ছেন এলিট থিওরি অফ ডেমোক্রেসি। তো এটা সার্তরি হবে, একটু ভালো করে দেখে নাও, একটু এক্সেপশনাল কোয়েশ্চেন্স, এটা একেবারে এক্সেপশনাল কোয়েশ্চেন। তো সার্তরির নামটা ভালো করে দেখে নাও। হু প্রোপাউন্ডেড দ্য এলিট থিওরি, হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ পাওয়ার এলিট, তো এটা তো মিলস হবে, পাওয়ার এলিট, দেখে নাও। রিপিট কোয়েশ্চেন্স এগুলো। আয়রন ল অফ অলিগার্সি, রিপিট কোয়েশ্চেন্স। এখানে ম্যাচ করতে বলেছে, নেটে ডিসেম্বর 2004-এ এসেছে, এটা দেখে নাও। এগুলো আবার সবই রিপিট কোয়েশ্চেন্স, এগুলো ছেড়ে দাও, দেখে নিও তোমরা নিজেদের মতো, একই জিনিস যে জানতে চেয়েছে। হু এবং দ্য ফলোইং বিলিভড ইন দ্য থিওরি অফ সার্কুলেশন, রিপিট কোয়েশ্চেন্স। এরপর চলে আসো, হু ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স কারেক্টলি ম্যাচ। রবার্ট মিশেলস, আয়রন ল অফ অলিগার্কি, এটা তো মিলছে। হান্টিংটন, মডার্নাইজেশন মাল্টিফেসেটেড প্রসেস, মাল্টিফেসেটেড প্রসেস এটা তিনি কথা বলেননি, মডার্নাইজেশনের কথাটা বলেছেন। ঠিক আছে, মডার্নাইজেশনের কথাটা বলেছেন, মডার্নাইজেশনের কথা তিনি বলেছেন। মাল্টিফেসেটেড এটার কথা আমরা পাই না, তিনি অনেকগুলো ওয়েবের কথা বলেছেন, এটা ঠিক, কিন্তু মাল্টিফেসেট সেটা এই ধরনের টার্মিনোলজি ব্যবহার করতে দেখিনি। কার্ল ডয়েস রিসেপ্টেটর, এটারও কথা পাই না। কার্ল ডয়েস এর মধ্যে আমরা কমিউনিকেশন থিওরি পাই। অ্যালমন্ড হচ্ছে এলিটিস থিওরি অফ ডেমোক্রেসি, এটাও তো তিনি নন। অ্যালমন্ড আমরা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচে দেখি, পলিটিক্যাল কালচারের আলোচনায় তার নামটা আমরা পাই। এই দুটো জায়গায় তার নামটা আমরা বিশেষ করে পাই, সিস্টেমের আলোচনাও তার নামটা পাই। তো এগুলো হচ্ছে তার সাথে জড়িত। ঠিক আছে, বাকিগুলো এখানে হবে না। দেখো এখানে দিয়ে দিয়েছে কার্ল ডয়েস এটার সাথে জড়িত নয়, তিনি কমিউনিকেশন থিওরির সাথে জড়িত। ঠিক আছে, চলে আসো এখানে 60 নাম্বার কোয়েশ্চেন্স বলছে, নেট 2007-এ এসেছে। পলিটিক্যাল ম্যান, একাধিকবার বলেছে তোমাদের, বইটার নাম জিজ্ঞেস করে, এটা হচ্ছে এস এম লিপসেটের লেখা একটা বই। পাওয়ার এলিটস জানোই, রিপিট কোয়েশ্চেন্স, আর নতুন করে কি বলবো। থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন গভর্নমেন্ট, কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, এটা জানো যে ডেভেলপমেন্টাল হচ্ছে কোলম্যানের সাথে লেখা বোধ হয় বইটা, তাই তো? তো কোলম্যানের সাথে, তো এগুলো দেখে নিও। ঠিক আছে, না কোলম্যান তো না, এটা হচ্ছে অ্যালমন্টন পাওয়েল। ঠিক আছে, আমিও নিজে বারবার এই জায়গাগুলো বইগুলো কনফিউজ হই, গোলাই। তো একটু দেখে নিও, এগুলো বলেছি তোমাদের, পড়িয়েছি, এগুলো ভালো করে দেখে নিও। এগুলোই বারবার যেগুলো পড়ানো হয়েছে জিজ্ঞেস করছে। এবং দ্য ফলোইং ডিসক্রাইব এলিট অ্যাজ দ্য স্পেকিউলেটর অ্যান্ড রেন্টিয়ার্স। তো স্পেকিউলেটর রেন্টিয়ার্স, এটার মানেটা তোমাদের আমি দেখে বলবো কি বোঝাতে চেয়েছে। তো এটা আমার দেখা হয়নি 2008 সালে, একটা আলাদা ব্যতিক্রম কোয়েশ্চেন্স, ভালো করে দেখে নাও, বলো কি বলছো। মানে স্যার এটা কি বলতে চেয়েছে যে রুলড অ্যান্ড রুলারের যে সার্কুলেশন হচ্ছে, তো এইটাকে কি বোঝাতে চেয়েছে? আমি মানেটাই জানি না, আমি আগে মানেটাই দেখতে ওর জন্যই আমি প্যারেটো করেছি। স্পেক স্পেক কি স্পেকিউলেটর, স্পেকিউলেটর আমি মানেটাই জানি না। অনুমানকারী, স্পেকিউলেটর অনুমানকারী, আর রেন্টিয়ার্স, রেন্টিয়ার্স মানে হচ্ছে RENTIER, রেন্টিয়ার মানে হচ্ছে যে উপসত্ত্বজীবী, শেয়ারের লাভ্যাংশ, সম্পত্তি ছাড়া। হ্যাঁ, ওটা হতে পারে যে এক প্রকার, তার মানে হচ্ছে এলিটিস্ট অ্যাজ দ্য, এটা ডিসক্রাইব এলিটিস্ট অ্যাজ আ স্পেকুলেটর, মানে হচ্ছে স্পেকুলেটরটাকে এখানে তারা বলছে রুলড ক্লাস, আর এখানে হচ্ছে রেন্টিয়ার্সটাকে এখানে এক প্রকার তিনি বলতে পারো যে এটা হবে যে রুলিং ক্লাস। ঠিক আছে, যারা স্পেকুলেটর তারা হচ্ছে যে এরা হচ্ছে মেজরিটি, আর যারা হচ্ছে রেন্টিয়ার্স তারা হচ্ছে মাইনরিটি। এটা আপাতত তোমাদের বলতে পারি, বাকি তোমাদের অ্যাকুইরেট কি হতে পারে দেখে তোমাদের বলবো, কারণ মানে শুনে তাই মনে হচ্ছে। বা এখানে দিয়েছি আমি ওদের এক্সপ্লেনেশন, দেখো আমি দিয়েছি, হয়তো নিজেও ভুলে গেছি। বলেছে দ্য থিওরি অফ সার্কুলেশন এলিস প্যারেটো থিওরি অফ রেজিম চেঞ্জ সাজেস্ট দ্যাট দ্য রিভলিউশন এন্ড রেজিম অর্থনৈতিক এলিট আর মোস্ট অফ ইন্টেলিজেন্স ক্যাপেবল, প্যারেটো বিলিভড।
এখানে ফরেস্টের গল্পগুলোই শোনানো হয়েছে। ইটালিয়ান সোশ্যালিজম ডিসক্রাইব ওগুলোই যেটা বললাম ওটাই দেখে নিও। 62 নম্বর কোয়েশ্চেন্স বলছে এখানে এলিট থিওরি ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট এভরি সোসাইটি কনসিস্ট অফ টু ব্রড ক্যাটাগরিস্ট। কে বলেছে এটা? এলিট থিওরি অফ আইডিয়া। এলিট থিওরি তো বলেই এগুলো, তো দুটো ব্রড আইডিয়া অফ ক্যাটাগরি, একটা হচ্ছে রুলিং ক্লাস আর একটা হচ্ছে রুলড ক্লাস। দ্য সিলেক্টেড ফিউ অ্যান্ড দ্য ভাস্ট মাসেস অফ পিপল। তো সিলেক্টেড ফিউ যারা সেটা মাইনরিটি, আর যারা ভাস্ট মাসেস যেটা পিপল সেটা হচ্ছে মেজরিটি। তো এটাও আমরা জানি, এটাও ঠিক। ঠিক আছে। আর রিজনে বলেছে দ্য এলিট থিওরি ফার্স্ট স্টার্টেড অ্যাজ আ ক্রিটিক অফ ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজম। ঠিক, যে দুটোকেই তারা এখানে সমালোচনা করে উঠে এসেছিল। তো দুটোই ঠিক, এখানে দেখে নাও, দুটো আলাদা কনসেপ্ট। তো এখানে দেখতে এখানেও পাবে। আমি তোমাদের শুধু ডেমোক্রেসির সমালোচনা করে উঠে এসেছে এটাই বলেছিলাম ক্লাসে, বাট এখানে দেখে নাও যে সোশ্যালিজমেরও সমালোচনা করে তারা উঠে এসেছে। কারণ সোশ্যালিজমে কিন্তু ওই দাবিটা করা হয়েছিল প্রলেতারিয়েতের এক না একমাত্র, যে সেখানে সাধারণ জনগণ নাকি বা গরিব মানুষরা নাকি সেখানে শাসন করবে, কিন্তু আদৌ কি কখনো সেটা হয় না। সমাজের মধ্যে বাস্তবতা হচ্ছে এটাই, তুমি যাই করো না কেন, যাদের কাছে ক্ষমতা, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে স্কিল আছে, যারা সোশ্যাল নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারে, ম্যানেজ করতে পারে, তারাই সেখানে কিন্তু শক্তিশালী হবে, বাকিরা হতে পারবে না, তারা কখনো শাসন করতে পারবে না। তো এক প্রকার সেটা ধোঁকা। তো ওইটাকেই সমালোচনা করার চেষ্টা করেছেন প্রথম তিনজন থিঙ্কার্স, প্যারেটো, মস্কা, মিশেলস, দেখবে ওই বিষয়গুলোকেই সমালোচনা করেছেন। 63 নম্বর কোয়েশ্চেন দেখছি, বলছে দেখো, ম্যাচ দ্য ফলোইং পেয়ার্স অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স বিলো। এটা নেটে এসেছে। তো ইনপুট আউটপুট অ্যানালিসিস তোমরা জানো, ইনপুট আউটপুট অ্যানালিসিস তো আমরা ডেভিড ইস্টানে পেয়েছি আমরা। সার্কুলেশনস অফ এলিট, তো এটা তো সার্কুলেশন অফ প্যারেটো হবে। আরোল অফ অলিগার্কি রবার্ট মিশেলস হবে। স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ অ্যালমন্ড হবে। জানো এগুলো তোমরা, এগুলো সবই করালাম তোমাদের কিছুদিন আগে, তোমরা সবই জানো। দ্য এলিট থিওরি ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ। এটা ভালো করে দেখে নাও, এক্সেপশনাল কোয়েশ্চেন্স। সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপিয়ান। ওয়েস্টার্ন ইউরোপিয়ান কেন ওয়েস্টার্ন ইউরোপিয়ান? তার কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে ডেমোক্রেসিক একটা রিভলিউশন এসেছিল। ডেমোক্রেটিক রিভলিউশন ছিল যেহেতু এসেছে, তো সেই কারণে এটা কিন্তু এখানে কিন্তু কাজ করতে শুরু করেছে। এবং সেন্ট্রাল ইউরোপেও কিন্তু এটা কিন্তু, তো মোটামুটি ইউরোপের কথা বলতে পারো যে ইউরোপে এগুলো আমরা দেখেছি। এবং ইস্টার্ন ইউরোপটাও হবে। ইস্টার্ন ইউরোপও তোমরা দেখবে এই কারণে যে সেখানে যেহেতু এক প্রকার মার্ক্সিয়ান যে কনসেপ্ট ছিল, যেটা মার্ক্সিজমকে তারা ফলো করে সোশ্যালিজমকে তারা অ্যাডপ্ট করতে শুরু করেছিল, এবং সেটা নিন্দাও তারা এলিট থিওরিগুলো করলো যে না, এটা আদতেও কখনো কখনো তারা সোশ্যালিজম সেখানে স্ট্যাবলিশ হবে না, ইকুয়ালিটি সেখানে আসবে না। ইকুয়ালিটি জায়গা দেখা যাবে যে দুটো সেখানে ব্রড সেখানে হয়তো ক্যাটাগরি তৈরি হবে, এবং সেটা হচ্ছে রুলিং ক্লাস আর একটা হচ্ছে রুলড ক্লাস, এবং এটাই বাস্তবতা। তো ওভারঅল পুরো ইউরোপটাকেই তোমরা নিতে পারো যে সেখানে কিন্তু এটা বাস্তব সত্য কথা। 65 নম্বর কোয়েশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোইং এলিট থিওরি সেইড আ ম্যান ইজ এফেক্টিভ ইন সোসাইটি অ্যাজ আ হোল, নট সো মাচ। আমরা রিপিট কোয়েশ্চেন দেখলাম এটা। 66 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিট থিওরি অফ ডেমোক্রেসি। যিনি নয় তিনি হচ্ছেন, এখানে কে নাম দিয়েছে? ম্যাকফারসন। ম্যাকফারসন তো হবে না, এটাও রিপিট কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, দেখো ভালো করে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স রিপিট হতে পারে, এখানে দিয়ে দিয়েছি ডিটেলসে, ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো, এরপরে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ। তো অর্গানস্কি, পলিটিক্যাল ডিকে না, অর্গানস্কিকে আমরা পলিটিক্যাল ডিকে নিয়ে বলতে শুনলাম না। পলিটিক্যাল ডিকে নিয়ে কথা বলতে শুনলাম আমরা হান্টিংটনকে পলিটিক্যাল ডিকে নিয়ে কথা বলতে শুরু করলাম, যে একটা ইউনিলিনিয়ার প্রসেসে সেখানে ডেভেলপমেন্ট হয় না, যে সামনের দিকে শুধু এগিয়ে যাচ্ছে, তা নয়, সে তার কিন্তু রিভার্সও হতে পারে, সে ফিরেও আসতে পারে, তার ডাউনও হতে পারে, উপর দিকে যেতে যেতে সেখানে নিচের দিকেও নেমে আসতে পারে, তা আবার সে আবার উপর দিকে উঠবে। তো টপ ডাউন অ্যাপ্রোচে, টপ ডাউন বলবো না, মানে এইরকম আপ ডাউন করতে করতে সে কিন্তু ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারে, মডার্নাইজেশনের দিকে এগিয়ে যেতে পারে। এই কথাগুলো কিন্তু হান্টিংটন বলেছিলেন। সো এটা তো কোনো রকম ভাবে অর্গানসির সাথে যায় না। প্যারেটো আমরা জানি, এটা তো হবেই পলিটিক্যাল সোশ্যালাইজেশন, প্রসেস অফ ইন্ডাকশনস অফ পলিটিক্যাল কালচার। এটাও আমরা জানি, পলিটিক্যাল সোশ্যালাইজেশন কিছুদিন পর তোমাদের পড়াবো, ক্যালকুলেশনস আসছে কিছু এখানে। লুসিয়ান পাই, স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশনস এর কথা তো তিনি বলেছেন, লুসিয়ান পাই, ঠিক আছে, লুসিয়ান পাই পলিটিক্যাল কালচার পড়তে গিয়ে আমরা দেখলাম স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন, দেখে নিন এগুলো। এখানে দেখো, ডয়েস বলেছে, রিক্স বলেছে, প্যারেটো বলেছে, হান্টিংটন বলেছে। তো ডয়েস আমরা জানি যে সেখানে ডয়েচ, এখানে আমরা কোনটা পাচ্ছি ডয়েচ থেকে? সি। দাঁড়াও, মডার্নাইজেশন আর মাল্টিফেসেটেড প্রসেস, রিসেপ্টর কনসেপ্ট, ইন্টারভেনিং ডেমোক্রেসি, কারাপশন, মেশিন পলিটিক্স, এখানে গ্যাংস্টারিজম, একটু কঠিন দিয়েছে। সেখানে দেখে নাও, এ নাম্বারটা ঠিক দেখো, এখানে এতে বলছে 1-3 বলছে, 1-3 হচ্ছে এখানে একটু ধরাটা মুশকিল। ডয়েচ, রিসেপ্টরস আর রিসেপশন সেন্টার্স, ঠিক আছে, ডয়েচ। আচ্ছা, এর আগে তো আমরা কার্ল ডয়েচের নাম পেলো, তখন সেখানে তো রিসেপ্টর ছিল, সেখানে আমরা নিলাম না ডয়েচ রিসেপ্টরকে, আবার এখানে আবার মিলছে।
এটা আমি দেখবো একবার, ছেড়ে দাও, আমি এই জন্য আটকে যাচ্ছি যে এটা বয়সের সাথে যাচ্ছে না ওখানে। আমি একবার দেখি এটা দেখে তোমাদের আমি কারেক্ট করে দেবো যে এটা কি হবে এক্সাক্ট। কোয়েশ্চেন নাম্বার 68। স্যার এখানে দেখুন আবার হান্টিংটনেও মডার্নাইজেশন আর মাল্টিফেজ প্রসেস বলছে। হ্যাঁ, তো এটা হবে না, ওইটাই আমি দেখছি, মিলছে না, কঠিন কঠিন দিয়েছে। 68টা গন্ডগোল আছে। রিক্সেরও আমি এখানে পাচ্ছি না, রিক্সেরটাও পাচ্ছি না এখানে। ডেভেলপমেন্টাল ট্র্যাপের কনসেপ্টটাও আমি পাচ্ছি না, নেই এটা। স্যার রিক্সেটে ডেভেলপমেন্ট ট্র্যাপটাই হবে, ডেভেলপমেন্ট, ওটা আমি পড়েছি। হ্যাঁ ডেভেলপমেন্ট ট্র্যাপটা তো আমরা কিছুদিন আগেও আমরা বললাম যে ডেভেলপমেন্টের ট্র্যাপের কথা, কিন্তু বাকিগুলো মিলছে না, বাকিগুলো আমরা যেভাবে জানি সেভাবে মিলছে না। আমি একবার দেখি, এটা দেখে তোমাদের ঠিক করে বলে দেবো, এক্সপ্লেনেশন দিয়ে দেবো। 69 নম্বর দেখো, 69 নম্বর দেখো এখানে বলছে ডেভিড ইস্টন, মিলস, কোল আর দেরিদা। তো দেরিদা তোমরা জানো যে তিনি একজন পোস্ট মডার্নিস্ট, দেরিদা, ঠিক আছে, জ্যাক দেরিদার নাম নিশ্চয়ই শুনেছো। স্পেক্টার অফ মার্কসের তিনি বই লিখেছেন, একাধিকবার বইটার নাম জিজ্ঞেস করেছে। স্পেক্টার অফ মার্কস অর্থাৎ মার্কসের ভূত, মার্কসের ভূত এখনো তাড়া করে বেড়াচ্ছে, এই ধরনের একটা কনসেপ্ট তিনি দিয়েছেন সেখানে, ঠিক আছে, যে মার্কসের আলোচনা থেকে আমরা বেরোতে পারছি না। জিডিএই স্কুলে তোমরা গিল্ড সোশ্যালিজমের নাম পাবে, তোমাদের পড়ালাম গিল্ড সোশ্যালিজম কিছুদিন আগে বোধহয়, জানি না পড়িয়েছি কিনা, মনে পড়ছে না, কিন্তু অ্যানার্কিজমে পড়াতে গিয়ে বা সোশ্যালিজমের নন সায়েন্টিফিক সোশ্যালিজমের পার্টটা পড়াতে গিয়ে সেখানে অনেকগুলো সোশ্যালিজম ছিল, গিল্ড সোশ্যালিজম, অ্যানার্কিজম সেখানে ছিল, সেখানে সিন্ডিকালিজম সেখানে ছিল, ফেবিয়ানিজম সেখানে ছিল, জার্মান রিভিশনিজম সেখানে ছিল। আমি জানি না সবগুলো তোমাদের ধরে ধরে পড়ালাম কিনা, এখন আর মনে পড়ছে না আমার, বাট না সেখানে না পড়িয়েছেন স্যার। পড়িয়েছি। তাহলে জিডিএই স্কুলের নামটা তোমরা গিল্ড সোশ্যালিজমে পেয়েছো, গিল্ড সোশ্যালিজম, গিল্ডের কথা বলেছেন, যে সেখানে একটা কোম্পানির মধ্যে সেখানে কতগুলো কোম্পানি নিয়ে সেখানে কি হবে, কোম্পানির মধ্যে কতগুলো সিন্ডিকেট থাকবে, অর্থাৎ যারা লেবার ইউনিয়ন থাকবে, সেই লেবার ইউনিয়নগুলোর একটা গিল্ড তৈরি হবে, সেই গিল্ডগুলো ডিসাইড করে দেবে, একটা গিল্ড মানে একটা গোষ্ঠী তৈরি হবে, সেই গোষ্ঠী ডিসাইড করে দেবে যে সেখানে কোম্পানিগুলো কি প্রোডাকশন করবে, কতটা প্রোডাকশন করবে, কত টাকায় সেটা মার্কেটে বিক্রি করা হবে, হ্যাঁ কোন কোন জায়গায় গিয়ে সেটা বিক্রি করা হবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই দ্য গিল্ড। তো এই কনসেপ্টগুলো সেখানে কিন্তু জড়িত ছিল, সেখানে মালিক পক্ষ ডিসাইড করবে না, সেখানে গিল্ডগুলো ডিসাইড করবে, এই ধরনের একটা কনসেপ্ট সেখানে কিন্তু উঠে এসেছিল, যেটা হাই লেভেলে গিয়ে ব্যর্থ হয়েছিল, এগুলো বাস্তবের মাটিতে কোনো প্রয়োগযোগ্য হয়নি এগুলো। মিলসের কথা তো আমরা জানি যে এখানে পাওয়ার এলিটস হবে, আর ডেভিড ইস্টন তো পলিটিক্যাল সিস্টেম হবে, এগুলো আমরা আলোচনা করেছি। চলে আসো এর পরের প্রশ্ন বলছে এখানে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট প্রপারলি ম্যাচ। তো ডেভিড ইস্টন আবার দেখো এখানে রিপিট কোয়েশ্চেন্স, ছেড়ে দাও, এটা হচ্ছে 2009 এর কোয়েশ্চেন্স, ওটা আগেরটা কত সালে এসেছিল, আগেরটা এসেছিল 2009 জুনে এসেছিল, আর এটা এসেছে কবে, এটা এসেছে ডিসেম্বরে। দেখো বারবার রিপিট করছে, মানে পরের বছরে গিয়ে, মানে পরের 3 মাস পরে 4 মাস পরে গিয়ে আবার দেখো 5 মাস পর গিয়ে আবার কোয়েশ্চেন্সে কিন্তু রিপিট কোয়েশ্চেন্স করছে। প্যারেটো, ডয়েস, ম্যাক্স ওয়েবার আর হচ্ছে ডেভিড আফটার। তো বিউরোক্রেসি জানো তোমরা, ম্যাক্স ওয়েবার বিউরোক্রেসি, পলিটিক্স অফ মডার্নাইজেশন ডেভিড আফটার, সার্কুলেশনস অফ এলিট প্যারেটো, আর পলিটিক্যাল কমিউনিকেশন কার্ল ডয়েস। আর এগুলো কি বলবো, এগুলো সবই তোমরা জানো। পলিটিক্যাল কমিউনিকেশন বোধহয় পড়াইনি না তোমাদের, এখনো বাকি আছে, তাই তো, বোঝায়নি ধরে ধরে পলিটিক্যাল কমিউনিকেশন বাকি আছে, না পলিটিক্যাল কমিউনিকেশন হয়নি। তাহলে ধরে ধরে হবে। পলিটিক্যাল কমিউনিকেশনের পুরো একটা লম্বা কঠিন কনসেপ্ট আছে, সেটা আমরা ধরে ধরে বোঝার চেষ্টা করব। সেখানে এটা বায়োলজির কনসেপ্টগুলোকে সেখানে তারা এখানে সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করেছে, তো বায়োলজির কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবো, মেশিনারি প্রসেসগুলোকে তারা সেখানে সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করেছে, সেটাকে বোঝার চেষ্টা করব। রবার্ট মিশেলস, কার্ল ডয়েস, ডেভিড ইস্টন আর হচ্ছে ডেভিড আফটার, একই কোয়েশ্চেন্স। ব্ল্যাক বক্স মডেল তোমরা জানো যে ব্ল্যাক বক্স মডেল ডেভিড ইস্টন। পলিটিক্স অফ মডার্নাইজেশনে তোমরা জানো যে এটা হচ্ছে ডেভিড আফটার। আইরোল অফ অলিগার্কি এটা হচ্ছে রবার্ট মিশেলস। আর পলিটিক্স অফ কমিউনিকেশন কার্ল ডয়েস। রিপিট কোয়েশ্চেন্স, এগুলো দেখতেই পাচ্ছ সেগুলো, ঠিক আছে। ইনপুট আউটপুট এটাও রিপিট, এগুলো সবই রিপিট, ছেড়ে দাও, দেখে নিও, এগুলো সবই পড়িয়েছে, এগুলো তোমরা জানো। দ্য কনসেপ্ট অফ পাওয়ার ইজ গভর্ন বাই, এটা হচ্ছে CW মিলস, জানো। Which one of the following is not correct about CW Mills idea, জানো। এটা কি হচ্ছে দেখো, এটা কোনটা কারেক্ট নয় বলছে, নট কারেক্ট, তাহলে এটা ভালো করে দেখতে হবে। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইন ইকোনমিক, পলিটিক্যাল এন্ড মিলিটারি ইনস্টিটিউশনস, সিরাইড মিলস এটা বলেছিলেন, 3টে ইনস্টিটিউশনের কথা বলেছিলেন, আমেরিকার প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন, তাই না। ইকোনমিক, পলিটিক্যাল এবং মিলিটারি ভালো করে দেখে নিও, ঠিক আছে। আমি সিকিউরিটির কথা বলি, তো এই মিলিটারিও সিকিউরিটির ভূমিকাই পালন করে, জানো তোমরা। তো বি নাম্বার হচ্ছে এখানে ইনস্টিটিউশনাল ট্রেন্ডস ইন্ডিকেটস ডেভেলপমেন্ট অফ পার্মানেন্ট ওয়ার্ড এস্টাবলিশমেন্ট। ইনস্টিটিউশনাল ট্রেন্ড যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত গতিধারা যেগুলো, সেটাই কি করে যে উন্নয়নের প্যারামিটারগুলোকে তারাই ডিসাইড করে দেয়, যেটা ওয়ার্ড তৈরি হওয়ার পরে তারা ওয়ার্ডটাকে বন্ধ করে, তারাই করে।
তো ভাববার কোনো বিষয় নেই যে এখন এসে এক প্রকার বলতে পারো যে ডোনাল্ড ট্রাম্প যেগুলো দাবি করেছে সেগুলো সবগুলোই তিনি করতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প যেগুলো দাবি করেননি সেগুলো তিনি করবেন না, সেইটা নয়। ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছুই করতে হবে যেটা তিনি বলেননি। ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছুই করতে হবে যেটা হয়তো তিনি মানে দাবি করেছেন, কিন্তু তারপরেও তিনি অনেকগুলো করবেন না। কেন? তার কারণ সেখানে ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে, ইনস্টিটিউশনটা স্ট্যাটিক। এবং ইনস্টিটিউশনসটা স্ট্যাটিক যখন বলছি তখন সেখানে বুঝে নাও যে সেখানে যারা কর্মচারী আছে, যারা বিভিন্ন ফিল্ডে ওই ইনস্টিটিউশনের মধ্যে যারা হয়তো সেখানে রিসার্চার হিসেবে কাজ করছে, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, ইন্টেলিজেন্সের কাজ করছে, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জন যারা কাজ করছে, তাদের প্রত্যেকের রিপোর্ট সেখানে এসে পৌঁছবে। সেই রিপোর্টের ভিত্তিতে সেখানে কমন ট্রেন্ডগুলোকে ধরে তারা ডিসিশন নেবে। তো ডোনাল্ড ট্রাম্প যদি সেখানে যেটা বলেছে সেটা গিয়ে দেখা গেল যে সেটার সাথে মিলছে না, তাহলে ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের সে ক্ষমতা নেই। তো ইনস্টিটিউশনালাইজেশন যেহেতু সেখানে আছে, যেমন এর আগে বাইডেনের প্রশাসনে আমরা দেখলাম বাইডেন বলেছিলেন যে সৌদি আরবের সঙ্গে তিনি সম্পর্কই করবেন না, কথাই বলবেন না সৌদি আরবের ইয়ের সঙ্গে, কিন্তু দেখতে পেলাম হাই ব্রো, হ্যালো ব্রো আইসে করে গেলেন তিনি সৌদি আরবে, তাই না? সৌদি আরবের রাজার সাথে, প্রিন্সের সাথে। তো এই হাই হ্যালো ব্রো করে গেলেন তিনি, সেটা নিয়ে তিনি নিন্দার মুখে পড়লেন। তিনি জম্মু কাশ্মীরকে নিয়ে ভারতের বিরুদ্ধে কমলা হ্যারিস অনেক কথাই বলেছিলেন ইলেকশনের আগে একটা কথাও আমরা আর বলতে শুনলাম না। কেন? তার কারণ ইনস্টিটিউশনাল ট্রেন্ড বলছে যে ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড রিলেশনস উইথ ইন্ডিয়া দিস টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাউন্টার চায়না ইন ইন্দো প্যাসিফিক রিজন or in South China Sea. So you have to have a very good relations with India. So you cannot take the issue of Kashmir, which can frame India against Russia, US. সো তারা সেটা করবে না। তো এখন লিডার এসে সেই ধরনের কোনো ডিসিশন নেবে না যেটা হয়তো ইউএস আর ভারতের মধ্যে হয়তো সম্পর্কটা খারাপ হতে পারে। তো না, তারা করতে পারবে না, তারা ডিসাইড করে দেবে। এই কারণে তারা যা বলতাবল বকেছে ইলেকশনের সময়। যারা শিক্ষিত তারা বুঝেছে, যারা মূর্খ তারা বোঝেনি। মানুষ যা ভোটের রেজাল্ট হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের যে ট্রেন্ড যেটা বলছে সেটাই আলটিমেটলি কিন্তু হবে, অন্য কিছু কিন্তু ব্যতিক্রম তাদের মধ্যে হবে না। আমরা দেখলাম অনেক ফালতু কথাই বলেছিল, তারা অনেক কথা বলেছিল, কিন্তু আদতে তারা এগুলো কিছুই এসে করতে পারলো না। ঠিক একই ধরনের ইস্যু হবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও। অনেক আবল তাবল বকেছেন, এখন দেখা যাক তিনি কি করেন, কি করতে পারেন, কতটা পারেন, তাদের ইনস্টিটিউশনাল ট্রেন্ড কি, আর তাদের সেই ইনস্টিটিউশনাল ওভারঅল ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে তিনি লিডার হিসেবে কি ট্রেন্ডকে ফলো করছেন, কোনটাকে ভ্যালু দিচ্ছেন, সেগুলো আমরা অবশ্যই চোখে রাখবো, নজর রাখবো, আমাদের সেদিকে নজর থাকবে। তো এগুলো আমরা জানি। ট্রায়াঙ্গেল অফ পাওয়ার ইজ আ স্ট্রাকচারাল ফ্যাক্ট। ট্রায়াঙ্গেল অফ পাওয়ার ইজ আ স্ট্রাকচারাল ফ্যাক্ট। ঠিক আছে, যে ট্রায়াঙ্গেল অফ পাওয়ার তিনটে এই যে ক্ষমতার কাঠামো যেটা আছে, তিনটে ইনস্টিটিউশন, সেটা হচ্ছে তাদের একটা কাঠামো তৈরি করে রেখেছে। অর্থাৎ তিনটে এখানে আলাদা আলাদা ক্ষমতা একটা তাদের কাঠামো তৈরি করে রেখেছে। তো একটা আমার কাঠামোগত তথ্য বলতে পারো। তো এই কাঠামোগত তথ্যকে ভেদ করা কিন্তু তোমার অত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু একাই পারবেন না। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। D number বলছে দ্য ট্রায়াঙ্গেল অফ পাওয়ার হুইচ রিপ্রেজেন্টস দ্য পাওয়ার এলিট ইজ ফার্দার সাপোর্টেড বাই দ্য রুলিং এলিটস। না, দ্য ট্রায়াঙ্গেল অফ পাওয়ার রিপ্রেজেন্টস দ্য পাওয়ার এলিট, এটা ঠিক। পাওয়ার এলিট সেটাকে রিপ্রেজেন্ট করে, ইজ ফার্দার সাপোর্টেড বাই দ্য রুলিং এলিট। রুলিং এলিটরা যে সবসময় এটাকে সাপোর্ট করে তা কিন্তু নয়, অনেক সময় তাদের বিরুদ্ধেও যায়, কিন্তু এটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন করছি। হ্যাঁ, আমি ওই 10-15 মিনিট পর ফোন করছি। তো এগুলো আমরা জানি। ঠিক আছে, 76 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং এলিটিস্ট থিওরিজ ইজ প্রপার ক্রোনোলজিক্যাল অর্ডার ফ্রম দ্য, দেখো এই ক্রোনোলজি জানতে চেয়েছে। তো প্যারেটো, মস্কা, মিশেল যেটা বলেছিলাম, দেখো কিভাবে আছে। প্যারেটো কোথায় আছে? প্যারেটো আছে, মস্কা আছে, মিশেলস আছে, তারপর মিলস। তো প্যারেটো, মস্কা, মিলস যেভাবে দিয়েছি নোটটা, যেভাবে বারবার তোমাদের বলছি, সিকোয়েন্স মেনটেন করেই বলছি, এইভাবেই মনে রাখবে। প্যারেটো, মস্কা, মিলস, সিডাব্লিউ মিলস। তো এইভাবে মনে রাখবে। দেখো এইভাবে এটা কিন্তু এসে গেছে। ভালো করে দেখে নিও, রিপিট কোয়েশ্চেন্স হতে পারে এটা, কারণ এই ধরনের ট্রেন্ড চলছে এখন যেহেতু একটা। 77 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ করছে না। তো পলিটিক্যাল ফর্মুলা তো আমরা গ্যাসেট কে বলতে শুনলাম না, কাকে বলতে শুনলাম? পলিটিক্যাল ফর্মুলা কার? পলিটিক্যাল ফর্মুলা, হ্যাঁ না, পলিটিক্যাল ফর্মুলা আমরা বলতে শুনলাম মস্কাকে বলতে শুনেছি, মিলকে তো বলতে শুনিনি, মস্কাকে বলতে শুনেছি, তাই না? পলিটিক্যাল ফর্মুলা এটা তো মিল বলেনি। মিশেলস তো এটা তো হবেই, মিশেলস কনসেপ্ট অফ মাস মাইন্ড, এটা আমরা জানি যে তিনি বইও লিখেছিলেন। প্যারেটো দ্য কনসেপ্ট অফ রেসিডিউ, প্যারেটো এটা আমরা জানি, প্যারেটোর রেসিডিউ এর কনসেপ্ট আছে একটা, এটা তোমাদের বলেছিলাম। গ্যাসেট হচ্ছে দ্য থিওরি অফ দ্য মাসেস, এটাও বললাম।
তার সেই বইটার নামও তোমাদের দেখালাম, ভালো করে দেখে নিও। 78 নাম্বার কোয়েশ্চেন বলছে মিশেলস আয়রন ল অফ অলিগার্কি ওয়াজ ফর্মুলেটেড অন দ্য বেসিস অফ দ্য স্টাডি অফ, তো এই যে বলেছে দেখো যেটা নেটে 2012 সালে এসেছে, এটা হচ্ছে জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির তিনি নিজেও মেম্বার ছিলেন। এখানেই তিনি কি করেছিলেন, তিনি কিন্তু এই স্টাডিটা করেছিলেন যে এখানে যেখানে নির্বাচন হচ্ছে, নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে, সেখানে প্রচার হচ্ছে, মানুষ সেখানে অংশগ্রহণ করছে, সব কিছুই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতা গিয়ে দেখা যাচ্ছে কিন্তু সেই এলিটরাই কন্ট্রোল করছে, ক্ষমতা গিয়ে এলিটরাই কন্ট্রোল করছে। তো জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির তিনি কিন্তু সদস্য থাকার দরুন এই অবজারভেশনসটা তার কিন্তু হয়েছিল, আমরা জানি। 79 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, যেটা ম্যাচ করছে না সেটা হচ্ছে প্যারেটো রুলিং ক্লাস, না এটা মস্কা হবে, রুলিং ক্লাসের কনসেপ্ট দিয়েছেন মস্কা, এটা ইনি হবে না, প্যারেটো হবে না। বাকিগুলো ঠিক আছে, দেখে নিও, ঠিক আছে, আর কি বলবো নতুন করে। 80 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য সিরাইড মিলস দ্য পাওয়ার রেট ইজ স্টাডি অফ দ্য কন্টেম্পোরারি পলিটিক্স অফ, তো এটা সিডাব্লিউ মিলস এর কথা যেহেতু বলেছে, তিনটে যেহেতু গ্রুপের কথা তিনি বলেছেন, তিনটে ইনস্টিটিউশনের কথা বলেছেন, তো এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বারবার বলছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনটেক্সটে তিনি এটাকে আলোচনা করেছেন। তো ভালো করে দেখে নাও, 2012 সালে এসেছে, এই ধরনের কোয়েশ্চেন্স রিপিট হতে পারে, তো এগুলো। 81 নম্বর কোয়েশ্চেন্স বলছে পেয়ার আর নট কারেক্টলি ম্যাচ, তো নট কারেক্টলি ম্যাচ বলছে 2 আর 4, কেন দেখে নাও। মিশেলস বলছে কনসেপ্ট অফ মাস মাইন্ড, কনসেপ্ট অফ মাস মাইন্ড, কনসেপ্ট অফ মাস মাইন্ড, এখানে আমরা জানি যে মাস মাইন্ড আমরা মিশেলসকেই তো পাই, মাস মাইন্ড তো এটা আমরা মিশেলসকেই তো পাই। হ্যাঁ ঠিকই তো ও আছে। সরি, এটা তো ঠিক, নট কারেক্টটা খুঁজতে বলেছে না, নট কারেক্ট আমি বলাচ্ছি। গ্যাসের পলিটিক্যাল ফর্মুলা, গ্যাসের পলিটিক্যাল ফর্মুলা তো হবে না, এক্ষুনি বললাম, তো গ্যাস এটা পলিটিক্যাল ফর্মুলা হবে কে, পলিটিক্যাল ফর্মুলা এক্ষুনি তোমাদের বললাম, এটা হবে মস্কা। পলিটিক্যাল ফর্ম করা মস্কা, আর মস্কা, গ্যাসেটটা মানে উল্টো পাল্টা করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে সার্কুলেশন অফ এলিট, তো প্যারেটো হবে, আর এটা হচ্ছে থিওরি অফ মাস, এটা উল্টো করে দিয়েছে, দেখে নিও, এগুলো জানো, এগুলো সবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। জুন নেট জুন 2012 পেপার 3, এখানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাপ্রোচ থিওরিজ ওয়াজ ফার্স্ট স্টার্টেড অ্যাজ দ্য ক্রিটিক অফ ডেমোক্রেসি এন্ড সোশ্যালিজম, তো এটা হচ্ছে এলিট থিওরি, সহজ হিসাব, আর নতুন করে কি বলবো এগুলো। 83 নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে, 83 নাম্বার কোয়েশ্চেন বলছে, আবার দেখো এখানে সবই রিপিট, দরকার নেই, ছেড়ে দাও। লেনিনের নামটা শুধু দেখে নাও, ভ্যানগার্ড অফ পার্টির কথা তিনি বলেছিলেন, ভালো করে দেখে নাও, দ্য ভ্যানগার্ড অফ পার্টি, এটা কি বলেছেন ডিটেলস আমি তোমাদের লেনিন আলাদা করে পড়াবো, তখন ডিটেলসে বলবো। লেনিনের বইগুলো সিকোয়েন্স জানতে চাই, ভালো করে দেখে নিও, 1 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপ ব্যাক, স্টেট অ্যান্ড রেভলিউশনস, এই সমস্ত বইগুলোর নাম কিন্তু বারবার জানতে চাই, ঠিক আছে, এগুলো ভালো করে সিকোয়েন্সে দেখে নিও, এগুলো বারবার জানতে চাই। তো লেনিনের বইগুলোর নামগুলো সিকোয়েন্সে একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। লেনিনের হচ্ছে লেনিনের সাথে মাওয়ের ডিবেটটা, যদিও লেনিনের সাথে তোমাদের এমএন রয়ের ডিবেটটা তোমাদের এমনিতেও পড়িয়েছি, যদিও তখনই এখানে বোধহয় 2-4টে কথা বলেছিলাম, আর মার্কসিজম পড়াতে গিয়েও তখন বলেছিলাম, কিন্তু আলাদা করে তোমাদের এটা পড়ানোর দরকার আছে। তো এটা পরে আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে তখন ওই টুকরো টুকরো জিনিসগুলো আলাদাভাবে পড়ার চেষ্টা করবো, ছুটছাটগুলো। সেটে এসেছে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, এটা গেটকিপার জানো তোমরা যে এটা হচ্ছে ডেভিড ইস্টার্ন হবে, গেটকিপারের কনসেপ্ট দিয়েছে যে সবগুলোকে প্রবেশ করতে দেয় না কনভার্সন প্রসেসে, সেখানে কিছুকে আটকে দেয়, তো গেটকিপারের ভূমিকা পালন করছে, ডিমান্ড সমস্ত কিছু সেখানে পৌঁছতে পারে না, ইনপুটের আকারে যেগুলো আসে সেগুলো পৌঁছতে পারে না, আমরা জানি এটাকে, এই ধারণাটা আলোচনা করেছি। প্যারেটো আমরা জানি যে প্যারেটো এখানে তো এখানে সার্কুলেশন অফ এলিটস হবে। হান্টিংটন আবার এখানে বলেছে যে মডার্নাইজেশন অফ মাল্টিফেসেটেড, এটা তো আবার এখানে বলছে, কার্ল ডয়েস তো আবার রিসেপ্টর বলছে, এগুলো তো হবে বলছে, ঠিক আছে। তো এটা আমি একবার দেখে নেবো, দুটো এটা হবে, আমিও তাই জানি, আমি ওই জন্য ডাউট খাচ্ছি যে এটা হবে, কিন্তু প্রথম কোয়েশ্চেনটাতে হবে না লেখা ছিল, তো এটা হবে, আমি তোমাদের পড়াবো যখন তখন বলে দেবো, কিন্তু এবং কারেক্টও করে দেবো, এটা হবে। 85 নম্বর কোয়েশ্চেন বলছে আয়রন অফ অলিগার্কি ওয়াজ কনসেপচুয়ালাইজড অন দ্য বেসিস অফ দ্য স্টাডি অফ, তো জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, আর রিপিট কি করবো। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, লাস্ট কোয়েশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং এলিটিস রিজেক্টেড রুশোস মিথ অফ পপুলার সুভারেনিটি, তো মস্কা, এটা নতুন কোয়েশ্চেন, এটা ভালো করে একটু দেখে নাও, এটা 2017-তে এসেছে, রিপিট হতে পারে। রুশোর যে এখানে পপুলার সুভারেনিটি যে ধারণাটা ছিল, মস্কা এসে সেটাকে কিন্তু ডিক্লাইন করলেন, কেন, কারণ রুশোর ধারণাটা আমরা জানি যে সেটা কি ছিল, যে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেমোক্রেসির ধারণা ছিল। ক্লাসিক্যাল ডেমোক্রেসির ধারণায় কি পাই, যে সেখানে একটা মাস লেভেলে সেখানে সুভারেন্টির কথা বলা হয়েছে, অর্থাৎ জনগণের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, জনগণরাই সেখানে অপিনিয়ন নেবে, জনগণরাই সেখানে সিদ্ধান্ত নেবে, জনগণরাই সেখানে সিদ্ধান্তটাকে ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের একটা আইডিয়া ছিল পপুলার সুভারেন্টির আইডিয়া, ক্লাসেই বলছিলাম তোমাদের। কিন্তু মস্কা এসে বলার চেষ্টা করলেন যে এই ধরনের কখনো কনসেপ্ট ফাংশনস করে না, আলটিমেটলি দেখতে পাবো যে জনগণের পার্টিসিপেশন থাকলেও কিন্তু ডিসিশনস নেওয়ার কাজটা, জনগণকে কন্ট্রোলিং এর কাজটা কিন্তু এলিটরাই করে, তো স্বাভাবিকভাবে, এবং এলিট থিওরিটাই বাস্তবিকতা, ডেমোক্রেসি কখনো পৃথিবীতে আসেনি এবং পৃথিবীতে কোনোদিন আসবেও না, সো এক্সট্রিম লেভেলে, তো এই কারণে এটাকে এখানে মিথ হিসেবে দেখানোর চেষ্টা করেছে, সো এটা মস্কা হবে। একটু নতুন প্রশ্ন, ইউনিক প্রশ্ন, একটু এক্সেপশনাল কোয়েশ্চেন্স, ভালো করে দেখে নিও, এগুলোই কিন্তু আসতে পারে।
ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আর বিশেষ কিছু নেই এখানে, ঠিক আছে। তো এগুলোই ভালো করে দেখে নিও, তাহলেই হবে, আর কি, আর তো বলার কিছু নেই। এই তো বুঝতেই পারছো, সব কোয়েশ্চেন দেখানোর তোমাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে বারবার তোমরা বুঝতে পারো যে কোনটা আসছে, করতে করতেই যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, সলভ করতে করতেই যাতে বারবার রিপিট করতে করতে মুখস্থ যাতে হয়ে যায়, এটাই উদ্দেশ্য, এটাই তোমাদেরকে বোঝানোর জন্যই কোয়েশ্চেন্সগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর অন্য কোনো উদ্দেশ্য এখানে নেই। তো ভালো করে দেখে নাও, এখানে মাস্টার্সে এসেছে, এখানে জেএনইউতে এসেছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এসেছে, যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে বিষয়বস্তু, বোঝা গেল? তাহলে তাহলে একটা সুন্দর থিওরি আমরা পড়ে নিলাম, যেটা বারবার জিজ্ঞেস করছে যেখান থেকে। বাকি যেগুলো একটু দুটো এক্সেপশনাল বিষয় আছে সেগুলো ভালো করে দেখে নাও, ওগুলো নোটে দেওয়া আছে, সেই নোটটা ভালো করে পড়বে, তাহলেই হবে। আর এরপরে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব এরপরে, দেখি যদি তোমাদের নেক্সট ক্লাসে পলিটিক্যাল কমিউনিকেশনস যদি আলোচনা করা যায় খুব ভালো, কারণ পলিটিক্যাল কমিউনিকেশন থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে, এবং পলিটিক্যাল কমিউনিকেশনের পার্টটা ইউজির স্টুডেন্টদেরও আছে, তোমাদের পিজি যারা করো অনেক ইউনিভার্সিটিতেও এটা পড়ানো হয়। সো এটা আসবে, এবং সিবিটিতেও কিন্তু, বা বিভিন্ন ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সেও এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে। সো দিস টপিক ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দেয়ারফর তো আমরা সেই কারণে এটাকে দেখে নেবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে যদি পসিবল হয় আমি এটাই পড়াবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং ইউজির স্টুডেন্টদের সঙ্গে ওটা সিমিলার টপিক, সো তাদেরও আর অনলাইনেই ক্লাস হয়ে গেলে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, আর কাউকে আলাদা করে জিজ্ঞেস করছি না, এখন দেখছি 12 জন আছো, অনেকজন জয়েন করেছিলে, ধীরে ধীরে লেফট করে গেলে যেহেতু হয়ে গেছে। So, আপাতত এটুকু থাক, অনেকগুলো ফোন কল এসেছে সেটা অ্যাটেন্ড করতে হবে, তারপর একটা ইনভিটেশন আছে সেখানে যেতে হবে, তারপর আবার সারা রাত বসে লিখতে হবে, কালকে আবার একটা সেমিনার আছে। বাই দ্য ওয়ে, কালকের ক্লাসটা আমি নিতে পারবো না, বিকজ কালকে আমার একটা সেমিনার আছে, আমি সেটা অ্যাটেন্ড করতে যাব। তো যেহেতু সেটা অ্যাটেন্ড করতে যাব, কালকের ক্লাসটা হচ্ছে না, অন্য কোনো ক্লাস, মানে অন্য দিন ক্লাস তোমাদের হবে, মানে পরের দিন ক্লাস হবে, পরের দিন তোমাদের ক্লাস হবে। তো পরের দিনের ক্লাসটা নিশ্চিত হবে, টাইমলি হবে, 7:30তেই নেব ক্লাসটা, ঠিক আছে। কারণ আমি সারাদিন একটু কাজ থাকবে, দেরি হবে, আজকেও ভেবেছিলাম হবে হয়তো, কিন্তু হলো না, টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি 7:30তে নিতে হলো, তো 7:30তেই হবে, বাট আরেকটু ঠান্ডা পড়লে এটা টেনে 7টাতে নিয়ে চলে আসবো, তাতে সুবিধা হবে তোমাদের, গ্রামে যারা আছো তাদের বিশেষ করে একটুখানি সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকে তাহলে কাউকে কিছু জিজ্ঞেস করছি না, আশা করি সবাই বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাহলে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দাও, কিছু কোনো আইডিয়া জানার থাকলে, বোঝার থাকলে আমি ওটা জানিয়ে দেবো, বলে দেবো। আর যেই কোয়েশ্চেন্সটা আমাদের এখানে আসলো 68 নাম্বার কোয়েশ্চেন, ওটা আমি তোমাদের বলে দিচ্ছি ওটার সমস্যাটা কি, কোথায় কি গন্ডগোল আছে দেখে বলছি। ঠিক আছে, চলো, গুড নাইট।